আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই সুস্থ আছো। বেশ অনেক দিন পর আলহামদুলিল্লাহ আমরা চলে আসলাম তোমাদের সাথে। আমরা বলতে এখানে আসলে বোঝাতে চাচ্ছি এইভাবে যে ক্লাসগুলো তোমাদের সবার অনেক 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 প্রিয় আপু প্রভা আপু তোমাদের অনেক সুন্দর করে নিচ্ছিলেন, এবং এখন যেহেতু একটা গ্যাপ পড়ে গিয়েছিল, ভাইয়াও চলে আসলাম যাতে করে আমাদের ক্লাসগুলো আরো দ্রুত নিতে পারি। এবং অনেকে বলতেছিলে যে অনেকের এক্সাম চলে আসছে, সো এক্সাম নিয়ে কিছু কথাবার্তা বলবো, যে এক্সামের যে এই ফোবিয়াটা ভয়টা কাজ করে। হ্যাঁ, অনেক দিন পরে তোমরা একটু বড় আকারে, হ্যাঁ, বড় সড়ো একটা পরীক্ষা দিতে যাবা, সেটা হোক আমাদের প্রাক নির্বাচনী পরীক্ষা বা হোক মডেল টেস্ট বা কারো কারো জন্য ইয়ার ফাইনাল এক্সাম। এই সবগুলো নিয়ে আমরা কথাবার্তা বলবো, এই সবগুলো বিষয় নিয়ে আমরা আলোচনা করব আজকের ক্লাসে, এবং প্র্যাকটিস করব যে কিভাবে করে আমরা কিন্তু নিজেরা খুব সুন্দর করে উত্তরগুলো দিতে পারবো। তো ইনশাল্লাহ আজকের ক্লাসটা হবে তোমার আমার দুইজনের ইন্টারাকশনে, এবং তোমার কোশ্চেন গুলোর উত্তর দেওয়ার জন্য ভাইয়া আছি তোমাদের সাথে। এবং আরেকটা জিনিস হচ্ছে, তোমাদের যে ফ্রেন্ডসরা অনেকেই জানে না যে ক্লাসটা শুরু হয়ে গিয়েছে। আজকে আমাদের মুসলমান ভাই বোনদের জন্য একটা খুবই মর্যাদাময় দিন। আমরা বুঝতে পারছি, অনেকেই আমাকে মেসেজ দিয়েছো, কেউ কেউ কমেন্টও বলেছো যে আজকে ঈদে মিলাদুন্নবীর রাত ছিল, আমরা কেন ক্লাস করব। খুবই গুরুত্বপূর্ণ একটা কথা। ইনশাল্লাহ আমি আজকের ক্লাসটা তোমাদের জন্য খুব প্রলং বা প্রবর্ধিত বা খুব লম্বা করে নিব না। আমাদের ক্লাসটা খুবই শর্ট অ্যান্ড কনসাইজ হবে, যেহেতু একটা মহামান্বিত সময় আমাদের জন্য, অনেকের কাছে সবার আমাদের মুসলমান যারা আমরা আছি, ইসলাম ধর্মাবলম্বী ভাই বোনদের কাছে এটা খুবই গুরুত্বপূর্ণ একটি দিন। তো আমি তোমাদেরকে একদমই ওইভাবে দীর্ঘ সময় আমরা যে ক্লাসটা করে থাকি ওই কাজটা আমরা করব না। আমরা একটা শর্ট এন্ড কনসাইজ সেশন করব, এবং তোমাদের সাথে আমি কথা বলবো স্পেশালি তোমাদের এক্সাম নিয়ে। সো আমি একটু দেখি কমেন্টে কারা কারা ক্লাসটা দেখতে পাচ্ছ। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। আশা করি সবাই অনেক ভালো আছো। আচ্ছা, ফার্স্ট ক্লাস যাদের, ভেরি গুড, থ্যাংক ইউ, তোমরা ক্লাসে জয়েন করো। আমরা চলে যাই আমাদের ক্লাসে। তো প্রথমত কথা হচ্ছে যে আমি কিন্তু আলটিমেটলি যে কথাটা তোমাদের বলতে চাই সেটা হচ্ছে, আমাদের এই যে পার্টিকুলার এই যে আমাদের এইচএসসি 2022 ক্র্যাশ কোর্স, এখানে আমাদের প্রায় ইংলিশ সেকেন্ড পেপারের যত টপিক ছিল, আমরা জাস্ট একটা টপিক বাদে আমাদের সবগুলো টপিক আলহামদুলিল্লাহ পড়ানো হয়ে গেছে। এবং আমাদের ওই একটা টপিক হচ্ছে তোমাদের সিনোনিম এন্ড অ্যান্টোনিম। আমরা যদি একদম স্পেসিফিক্যালি বলতে চাই, শর্ট সিলেবাসের আন্ডারে যেটা বাকি আছে সেটা হচ্ছে আমাদের এই ভোকাবুলারি, সিনোনিম অর অ্যান্টোনিম। তো এইটা ছাড়া আমাদের আলহামদুলিল্লাহ সেকেন্ড পেপারের সবগুলো টপিকই পড়ানো হয়েছে, ডিটেইলস পড়ানো হয়েছে, প্র্যাকটিস করা হচ্ছে। যেমন আজকে আমি আর একটা প্র্যাকটিস সেশন নিয়ে এসেছি। তো এর পরবর্তীতে যেটা হবে, তোমাদের আপু যেটা করছেন, উনি যে ফার্স্ট পেপার গুলো উনি পড়াচ্ছেন, ফার্স্ট পেপারের যেই পার্টিকুলার ইউনিট গুলো আছে, লেসন গুলো আছে, এবং খুবই খুবই ইন্টারেক্টিভ ওয়েতে পড়াচ্ছেন। আমি কিন্তু তোমাদের ক্লাসগুলো তোমাদের সাথে করি, এবং আমার কাছে দারুণ লেগেছিল লাস্টের দুটো ক্লাস, এবং এর আগের ক্লাসগুলো অসাধারণ ছিল। লাস্টের দুটো ক্লাসে কিন্তু তোমরা খুব এনগেজ ছিলা, যেটা ছিল দেখার মতো। তো ব্যাপারটা হচ্ছে এইভাবে এঙ্গেজমেন্টটা যেন থাকে, যাতে করে তোমরা পার্টিকুলারলি এই অনলাইন সেশন গুলোতেই তোমাদের যে চাহিদাটা আছে সেটা সম্পূর্ণ কি করে ফেলতে পারো, ফিল আপ করতে পারো। আরেকটা ব্যাপার হচ্ছে যে তোমাদের বাসায় কিন্তু প্র্যাকটিস করতে হবে, একটু প্র্যাকটিস করতে হবে। আমি জানি যে ডিফারেন্ট ডিফারেন্ট কলেজগুলোতে ডিফারেন্ট ডিফারেন্ট মানদণ্ডের উপর পরীক্ষা হবে। সো আজকে বেসিক্যালি যে কথাটা বলতে চাই, যে রাইটিং পার্ট ছাড়া সেকেন্ড পেপারের একটা টপিক ছাড়া সবই শেষ। ফার্স্ট পেপারে যেটা হচ্ছে যে ভাইয়া এই প্র্যাকটিস সেশনের পরেই ফার্স্ট পেপারে আবার কনভার্ট করব, একটা পার্টিকুলার টপিক নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। যেমন লাস্ট টাইম করেছিলাম আমরা গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস নিয়ে, উইথ ক্লুজ উইদাউট ক্লুজ। যারা যারা ক্লাসগুলো করোনি তাদের কাছে অনুরোধ থাকবে ক্লাসগুলো করে ফেলবে। তো এখন তোমরা আমাকে একটু বলো যে তোমাদের যে এক্সাম গুলো আছে তোমরা কি ভয় পাচ্ছ? তোমরা কি রাইটিং এর ব্যাপারগুলো নিয়ে ভয় পাচ্ছ, নাকি তোমরা হচ্ছে গ্রামার নিয়ে আরো বেশি চিন্তিত? আমাকে একটু বলবে প্লিজ, আমাকে একটু বলবে। আচ্ছা, ভেরি গুড। ফার্স্ট পেপারে আপনার ক্লাসটা ইনশাল্লাহ ফার্স্ট পেপারে ভাইয়া ক্লাস করাবো, কোনো প্রবলেম নেই। অনেকদিন পর ক্লাসে, হ্যাঁ ইনশাল্লাহ অনেকদিন পর ক্লাসে। ভেরি গুড। এক নাগারে কয়েকটা প্র্যাকটিস ক্লাস নেন যেসব টপিক পড়ানো হয়েছে, নাইস, এইটা একটা ভালো কথা বলেছো। ওকে ডান, হ্যাঁ ফার্স্ট পেপার ক্লাস আসবো।
সিনোনিম অ্যান্টোনিমের ক্লাস আপনি নিলে ভালো হবে। মজার ব্যাপার হচ্ছে সিনোনিম অ্যান্টোনিমের ক্লাসটার কিন্তু একটা চমক আছে, ভোকাবুলারি ক্লাসটার একটা চমক আছে, ঠিক আছে? সেই চমকটা আমি রিভিল করছি না, ভোকাবুলারি ক্লাসটার একটা চমক আছে। ওকে, ডান। 100 মার্কসের এক্সাম হবে, ভেরি গুড। সো আজকের প্র্যাকটিস সেশনটা বেসিকলি এই যে একটু আগে যেই আমাদের যেই কোশ্চেনটা আসছে যে ভাইয়া এমন কিছু পড়ান যেখানে আমরা কি করতে পারবো, যেখানে আমরা ইজিলি আমাদের যে মার্কস গুলো সেগুলো পেয়ে যাব, এবং সেই মার্কস গুলো পাওয়ার মাধ্যমে আমরা খুব সহজেই কিন্তু কি করতে পারবো, আমরা সহজে হচ্ছে আমাদের যে এই পার্টিকুলার ফেজ গুলো আছে এগুলোর অ্যান্সার দিতে পারবো, তাই না? তো আজকের প্র্যাকটিস সেশনটা বেসিকলি আমাদের গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস উইথ স্পেশাল ওয়ার্ডস, রাইট ফর্ম অফ ভার্বস, প্রিপোজিশন, modifiers, punctuation, and also completing sentence, and also filling the gaps with clues and without clues, এই পার্টিকুলার কতগুলো টপিক নিয়ে। তাহলে ভয় পাওয়ার কিছু নাই, ভাইয়া এই যে আমাদের স্ক্রিনের সামনে চলে নিয়ে এসে পড়েছি, ঠিক আছে? আমাকে একটু সময় দাও, আমি হচ্ছে আমার গ্রাফিক্স ট্যাবটা দেখছি, গ্রাফিক্স ট্যাবটা 30 সেকেন্ডস, গ্রাফিক্স ট্যাবটা সেট আপ হইলে আমি লেখা শুরু করব। সো চলো আমরা প্র্যাকটিসের জন্য রেডি হই। একটু খাতা কলম নিও, কেন বলছি জানো? তুমি এখানে হয়তো আমাকে উত্তর দিচ্ছ, কিন্তু দেখো জাস্ট এইটাই যদি তোমরা একটু হাতে কলমে লিখো না, তাহলে তুমি একটা সেন্টেন্স লিখতেছো, লিটারালি একটা সেন্টেন্স লিখতেছো, একটা অ্যান্সার করতেছো, এবং এতে করে তোমার অন্যান্য যত ডিপার্টমেন্ট ওয়াইজ সাবজেক্ট আছে এগুলোর প্রেসারে তোমার এই ইংলিশটাও কিন্তু পড়া হয়ে যাচ্ছে। সো আমাকে একটু 30 সেকেন্ড সময় দাও, আমি হচ্ছে গ্রাফিক্স স্টেপটা ফিক্স আছে কিনা দেখি, আমরা অ্যান্সারে চলে যাবো, এবং কিভাবে পরীক্ষায় অ্যান্সার করতে পারবো ধরায় ধরায় আমি তোমাদের কাছে দেখাবো এখানে। ঠিক আছে ভাইয়া, কিন্তু চলে এসেছি ঠিক 30 সেকেন্ডসে। তাহলে আমাদের এখন যে প্রবলেমটা দেখো, তোমরা যখন এই ধরনের পরীক্ষাগুলো দিবা সামনে, এটা হতে পারে একটা প্রাক নির্বাচনী পরীক্ষা অর্থাৎ প্রি টেস্ট যেটাকে বলো ইংলিশে, এটা হতে পারে একটা ইয়ার ফাইনাল এক্সাম যেটা কিনা অনলাইনের অনেকে হয়ে গিয়েছে, অনেকে অনলাইনে এটা দিয়ে দিয়ে ফেলেছিল, কিন্তু বর্তমানে কি হবে, বর্তমানে আবার হয়তো তারা নিবে অথবা নিচ্ছে কলেজ কর্তৃপক্ষ, এটা তাদের উপর নির্ভর করে। সো এই যে ডিফারেন্ট ফেজে যারা আছো তাদের জন্য একটা কথা বলি, মোর অর লেস এই টপিক গুলো থেকে এক্সাম হবে। ধরো সেকেন্ড পেপার আলাদা হলো, ফার্স্ট পেপার আলাদা হলো, তাহলে সেকেন্ড পেপার আলাদা হইলে আমাদের এই যে গ্রামাটিক্যাল টপিক গুলো আছে এই গ্রামাটিক্যাল টপিক গুলোর উপরে কি হবে, এক্সাম হবে। তো ধরো এটা হচ্ছে আমাদের একটা এক্সামের কোশ্চেন, তাই না? আমরা একটু উপরে লিখে দেই যে এক্সাম, এক্সাম। তো এখন আমার মেন্টালিটিটা কি কাজ করবে, আফটার আ লং টাইম আমরা কি করব, একটা পূর্ণাঙ্গ পরীক্ষা দিতে যাব। তো আমাদের কোশ্চেনে ধরো এরকম গ্রামার যে পার্টটা, ধরো আজকে আমরা গ্রামার পার্ট দেখতে যাচ্ছি, আমাদের গ্রামার পার্ট। তাহলে এই গ্রামার পার্টটা ধরো এখানে 3 আমি লিখেছি ভাইয়া, কিন্তু এইখানে ধরো এটা 1 নাম্বার কোশ্চেনে এসেছে গ্রামার পার্ট। তো এইভাবে করে আমাদের কি হয়েছে, শুরু হয়েছে। তাহলে এক্সাম হলে স্বাভাবিকভাবেই এতদিন আমরা এমসিকিউ স্টাইলে এক্সাম দিচ্ছিলাম, অনলাইনে আমরা কি করছিলাম, অনলাইনে ভাইয়ারা আমরা এমসিকিউ স্টাইলে এক্সাম দিচ্ছিলাম, এবং এখন আমাদেরকে কি করতে, একদম সুইচ করতে হচ্ছে আমাদের এই হাতে কলমে। আমরা কিন্তু হাতে কলমে সুইচ করে এখন কি করব, আমরা একটু পূর্ণাঙ্গ এক্সাম দিব। তো অলরেডি এই টপিকের উপর ভাইয়া ক্লাস নিয়ে ফেলেছি, যত প্রকার তথ্য আছে বেসিক বলো প্র্যাকটিস বলো সবকিছু ভাইয়া করিয়েছি। তাহলে এখন যখন তুমি বাসায় নিজে থেকে প্র্যাকটিসটা করে ফেলছো, তুমি যখন বাসায় নিজে থেকে প্র্যাকটিস করে ফেলেছো, ভাইয়া প্র্যাকটিস কোথা থেকে করব, বোর্ড কোশ্চেন গুলো করতে বলি ভাইয়া, সবসময় যেটা বলি যে 2015 or 2016 থেকে 2019। দেখো আজকের ক্লাসটা কিন্তু আমাদের মানে এরকম না যে ভাইয়া শুধু বলবো পড়াবো, এরকম না। তোমরা অনেকে অ্যান্সার দিচ্ছ, আই নো দ্যাট, বাট আজকের সেশনটা তোমাদের কাছ থেকে আমার জানার যে ভাইয়া কি দরকার, কোন কোন জায়গায় কিভাবে পুশ করব, আমি আরো ভালো করতে চাই, ঠিক আছে, বা আমি পাস করতে চাই, বা আমি হচ্ছে কোনো মতো পাস করতে চাই, যেটাই বলো সবকিছুর উত্তর আসবে আজকের এই
প্র্যাকটিস সেশনে। তাহলে আমি সব সময় বলি যে বোর্ড কোশ্চেন গুলো সলভ করো। সত্যি করে বলো তো কয়জন আছো যে বোর্ড কোশ্চেন একবার করে হলেও শেষ করেছো? সত্য করে বলবা আমাকে কমেন্ট বক্সে প্লিজ, যে এই বোর্ড কোশ্চেন গুলোর যে টপিক আছে, সেটা হোক রাইট ফর্ম অফ ভার্বস, সেটা হোক অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, সেটা হোক সেন্টেন্স কানেক্টরস, সেটা হোক তোমাদের যে কমপ্লিটিং সেন্টেন্স, এই যে পার্টিকুলার কমপ্লিট দ্য সেন্টেন্স উইথ সুইটেবল ফ্রেজ এন্ড ওয়ার্ডস ব্লা ব্লা ব্লা, এই জিনিসগুলো তোমরা করো না অনেকে। আমার খুব খারাপ লাগে, কষ্ট লাগে যে আসলে তোমরা কেন এই জিনিসগুলো বোঝো না। তোমরা যদি শুধুমাত্র একটু পর্যায়ক্রমে এই বোর্ডগুলো তোমরা করে ফেলতে পারো, তোমরা যে তোমাদের যে কনফিডেন্স লেভেলটা, এটা নিঃসন্দেহে অনেক বেড়ে যাবে। তাহলে এই ধরনের যে কোশ্চেন গুলো সবার এক্সামেই আসবে, অর্থাৎ কমপ্লিট দ্য সেন্টেন্সেস উইথ সুইটেবল ফ্রেজ অর ওয়ার্ডস গিভেন দ্য বক্স। আমি সবসময় বলেছি এখানে ওয়ার্ডস যখন বলে তার মানে একাধিক শব্দের কথা বলা হয়েছে, আর ফ্রেজেস যখন বলতেছে তার মানে আমরা জানি যে শব্দগুলো যেখানে একাধিক শব্দ আছে সেখানে কিন্তু 2 থেকে 3টা ভিন্ন ভিন্ন শব্দ একত্রে বসে একটা অন্যরকম অর্থ প্রকাশ করায়। যেমন আমরা যদি জাস্ট কল্পনা করি যে অ্যাজ ইফ, এই যে পার্টিকুলার ফ্রেজাল ওয়ার্ডটা আছে, এটা কিন্তু 2টা ডিফারেন্ট ওয়ার্ডের মিনিং দেয় বেঙ্গলিতে, কিন্তু একসাথে মিলে কি বোঝায়? যেন। আবার কিন্তু একইভাবে আমরা দেখেছি ওয়াজ বোর্ন, দুইটা একদম ডিফারেন্ট 2টা জিনিস, তাই না? ওয়াজ কে আমরা ধরি হচ্ছে একটা বি ভার্ব হিসেবে, বোর্ন মানে জন্মগ্রহণ করা। সো যখন তারা একত্রে ব্যবহৃত হচ্ছে তখন সেটা ফ্রেজ হিসেবে উল্লেখিত হচ্ছে। তো এইভাবে করে ব্যাপারগুলোকে কিন্তু আমরা ক্লাসে বলেছিলাম যে যখন তুমি পরীক্ষার হলে বসবা, কোশ্চেনটা তোমার সামনে আছে, তুমি অ্যান্সার দিতে যাবা, তখন তোমাকে আমি বলেছিলাম যে প্রথমেই একটু দেখে নিতে পারো, সর্বোচ্চ 1 মিনিট লাগবে বা 40 সেকেন্ডস লাগবে, এই পার্টিকুলার যে থিম গুলো দেওয়া আছে, যে ফ্রেজাল ওয়ার্ড গুলো দেওয়া আছে, এগুলো জাস্ট একবার করে দেখে নিলে আচ্ছা আচ্ছা ঠিক আছে এগুলো আছে, ওকে ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ওকে ডান। তারপর তোমরা কি করলা? তোমরা হচ্ছে যখন অ্যান্সার লিখবা, অবভিয়াসলি তোমরা লিখবা যে অ্যান্সার টু দা কোশ্চেন নং। এখন এইখানে একটা জিনিস বলে দেই, যেটা এর আগেও আমি বলেছি, আবারও বলে দিচ্ছি, তোমরা এইভাবে ফুল ওয়েতে লিখবা অ্যান্সার টু দা, এই কোশ্চেনের কিউটা যেন ছোট হয়। কারণ কি জানো, এরকম উল্টাপাল্টা লিখে আমরা কিন্তু অনেক সময় ভুল করি। নম্বরের ক্ষেত্রে তুমি এইখানে ডট দিলা, দেন তুমি 01 লিখলা, তাহলে এইভাবে লিখার পর তুমি অবশ্যই এ বি সি ডি একদম নিজের উপায়ে তুমি নিজ নিজ লেখো, পাশাপাশি লেখো, ইট ইজ আপ টু ইউ। সো হি ইজ সিক, সে অসুস্থ, হি ড্যাশ স্টে অ্যাট হোম দেন গো টু দ্য পিকনিক। অলরেডি সবাই অ্যান্সার দিয়ে দিয়েছো, আমি দেখতে পাচ্ছি যে সবাই পরীক্ষার হলে কি লিখবা? উড রেদার লিখবা। এখন উড রেদার কেন লিখবে সেই অ্যান্সারটা কিন্তু কেউ দিলা না যে ভাইয়া আমার বন্ধুটাকে আমি একটু স্মরণ করাই দিই। ব্যাপারটা হচ্ছে আমি বলেছিলাম যে উড রেদার আর হ্যাড বেটার এই দুইটার অর্থই হচ্ছে বরং। ভাইয়া বলেছিলাম যে এই দুইটার অর্থই হচ্ছে বরং। একটা ছোট্ট টিপসের মতো আমি তোমাদেরকে দিয়েছিলাম যে যখন এই উড রেদার বা হ্যাড বেটারের মতো করে কোন একটা সেন্টেন্সে তুমি কি পাবা, ওইরকম একটা লাইনে যে অর্থবহুল একটা ব্যাপার পাবা, যে সে হচ্ছে অসুস্থ, তার বরং বাসায় অবস্থান করা উচিত, পিকনিকে না গিয়ে। তখন যদি তোমরা এখানে মাঝখানে দেন ওয়ার্ডটা পাও, স্পেশালি এই গ্রামার আইটেমে, তাহলে তোমরা একদম চোখ খোলা রেখে সুন্দর মতো অ্যান্সারটা উড রেদার দিবা। আচ্ছা অ্যান্সারটা আমরা এখানে দেওয়ার কথা ছিল, এই যে এইভাবে উড রেদার। ভাইয়া এটা কি উঠাতে হবে? পরীক্ষার হলে না উঠালে স্যার কি নাম্বার কেটে দিবে? ভাইয়া এইখানে ওঠানোর কোনো প্রয়োজন নেই লাইন, কারণ লাইন উঠিয়ে লেখার তখন প্রয়োজন হতে পারতো যদি আমাদের এরকম ইন্ডিকেটর না দেওয়া থাকতো। আমরা শুধুমাত্র অ্যান্সারটা লিখবো, হি হ্যাজ নেভার ট্রাভেল বাই এয়ার ড্যাশ ইন দ্য স্কাই। তখন ভাইয়া পড়াইছিলাম যে এমন কিছু ঘটনা আছে যে এই ঘটনাগুলো আমরা বুঝতে পারি। হ্যাঁ 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 হ্যাঁ, 100-তে 100 পেতে চাই, ব্যাপারটা হচ্ছে এইরকম আলটিমেটলি, তাই না? ব্যাপারটা হচ্ছে হ্যাঁ টেনে টুনে পাস। আচ্ছা আমার কথাটা বলার উদ্দেশ্য ছিল, শুনো, তোমরা কিন্তু কখনোই নাম্বার দিয়ে তোমার স্কিলটাকে বিবেচনা করতে পারবে না। খুবই খুবই অপ্রিয় সত্য কথা। তুমি কি মনে করো যে ইংলিশে বোর্ড এক্সামে 90-95 পাওয়া যেই ছাত্রছাত্রী তারা খুব ভালো কমিউনিকেশন স্কিল তারা পজেস করে? সবসময় কিন্তু এরকম হয় না। সো কমিউনিকেশন স্কিল, ল্যাঙ্গুয়েজের উপর ভিত্তি করে স্কিল সম্পূর্ণ আলাদা কথা, ঠিক আছে? হ্যাঁ আজকে বোর্ড কোশ্চেন করাচ্ছি, একটু ওয়েট করো। তাহলে হি হ্যাজ নেভার ট্রাভেলড বাই এয়ার, তোমার এমন একজন বন্ধু যে কিনা
এই যে কখনোই কি করে নাই বলতো, সে কখনোই হচ্ছে আলটিমেটলি এয়ারে সে হচ্ছে ট্রাভেল করেনি, ড্যাশ ইন দ্য স্কাই। তাহলে সে কিভাবে বলবে যে স্কাই থেকে কেমন দেখা যায় নিচের অংশটুক? তাহলে হবে কি, হোয়াট ইজ ইট লাইক ইন দ্য স্কাই। তাহলে আমাদের অ্যান্সারটা কি হবে, এই যে হোয়াট কন্ট্রাকশন দিয়ে আছে ওয়ার্ডস ইট লাইক ইন দ্য স্কাই। যারা যারা বি নাম্বারটা লেট অ্যালোন অ্যান্সার দিচ্ছ, দেখো এইভাবেই চিন্তা করতে হবে। অনেকেই দেখলাম বি নাম্বারটা হচ্ছে লেট অ্যালোন অ্যান্সার দিয়েছো। আমি কিন্তু তোমাদেরকে বলেছিলাম যে লেট অ্যালোন শব্দটা কখন তুমি এই গ্রামার পার্টিকুলারলি এই আইটেমে তোমরা বসাবে, তখনই বসাবে যখন এমন কোনো একটা ঘটনাকে বোঝাবে যে কারো এই শুধুমাত্র এই কলমটা এফোর্ড করার টাকা নেই, সে চাচ্ছে কি করতে, এরকম আরো 10টা কলম কিনতে। এখন আগে তো এই কলমটা কিনার তার কি থাকতে হবে, সামর্থ্য থাকতে হবে। তো এই যে এই ধরনের ঘটনা, যে ইস তার তো মানে কি পরীক্ষায় 80 পাওয়ারই মুরদ নাই, আবার আসছে 100তে 100 পেতে, এই যে কথাগুলো, তখন লেট অ্যালোন ইউজ হয়। সো এইখানে একটা সিম্পল লাইন ছিল, হি হ্যাজ নেভার ট্রাভেল বাই এয়ার, সে কখনোই বাই এয়ার ট্রাভেল করেনি। তার মানে সে কিভাবে জানবে যে হোয়াটস ইট লাইক ইন দ্য স্কাই। দেখো তার উপরে এখানে কি আছে, কোশ্চেন মার্ক আছে। যখন আমরা লেট অ্যালোন ইউজ করব তখন আমরা কোশ্চেন মার্ক ইউজ করি না। আই ওয়েন্ট দেয়ার টু মিট উইথ হিম ড্যাশ আই স হিম আই রাশ টু টক টু হিম। এখানে কয়েকটা জিনিস শেখার আছে। প্রথম যে জিনিসটা এখানে শেখার আছে সেইটা হচ্ছে হ্যাঁ হ্যাঁ ড্যানের ব্যাপারটা আমি বলে ফেলেছি। সেটা হচ্ছে এই যে টক টু, দেখো আমি বলেছি প্রত্যেকটা গ্রামার আইটেমে তোমরা যখন অন্যান্য গ্রামার আইটেম গুলোকে নিয়ে আসতে পারবা তখনই তুমি সার্থক। এখানে একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন শেখা হয়ে গেল, টক টু, অথবা আমরা বলে থাকি লিসেন টু। এই জিনিসগুলো মনে রাখবা, আমরা প্রায় সময় টক উইথ, লিসেন উইথ বলে ফেলি, এটা কখনোই সঠিক অ্যান্সার না। তো সঠিক অ্যান্সার গুলো লিখার ক্ষেত্রে আমাদেরকে অনেক বেশি কি থাকতে হবে, অনেক বেশি শিওর হয়ে তারপর লিখতে হবে। তার মানে বুঝাই যাচ্ছে দুইটা ঘটনা হয়েছে, যখনই যখনই তার সাথে আমার দেখা হয়েছিল তখনই আমি দৌড়ে, রাস্ট মানে হচ্ছে দৌড়ে যাওয়া, আই রাশ টু টক টু হিম, দ্যাট মিনস অ্যাজ সুন অ্যাজ আই স হিম। ভাইয়া এইখান থেকে আর কি জানা যায়, এই অ্যাজ সুন অ্যাজ দিয়ে যখন তুমি বাক্য লিখো তখন অ্যাজ সুন অ্যাজ এর এখানেও যদি ভার্বের টু হয় অর্থাৎ পাস্ট ফর্ম হয়, তাহলে পরবর্তীতেও কিন্তু পরের যে বাক্যাংশটা আছে সেখানেও তুমি পাস্ট ফর্মেই পাবা। সো অ্যাজ সুন অ্যাজ আই স হিম আই রাশ টু টক টু হিম। আমরা পরের কোশ্চেনটায় চলে যাই। Jordan's father is a low paid service holder. He has no ability to buy a bicycle dash a motorcycle. তাহলে দেখো এই যে তুলনা চলে এসেছে, আর আমি একটু আগে ব্যাখ্যা দিলাম যখন এই ধরনের তুলনা করতে হয় তখন আমাদের একটাই উত্তর, সেটা হচ্ছে কি লেট অ্যালোন। অর্থাৎ জর্ডানের বাবা, যার খুবই কম বেতনে যিনি চাকরি করেন, তার কিন্তু একটা বাইসাইকেল, মানে আমরা যে সাইকেল চালাই না প্যাডেল দিয়ে দিয়ে, সেই সাইকেল চালানোরই কোনো প্রকার কি নেই বলতো, কোনো সামর্থ্য নেই। এন্ড সে কি করে একটা মোটরসাইকেল নিবে? তার মানে লেট অ্যালোনের শব্দের অর্থটা হচ্ছে চিন্তাই করা যায় না এমন। এগুলো মুখস্থ করবো ভাইয়া, মুখস্থ করার দরকার নেই। তুমি যখন কমিউনিকেশন লেভেলটাকে ডেভেলপ করার চেষ্টা করবা খুব ইজিলি এই ধরনের কোশ্চেন গুলোর অ্যান্সার দিতে পারবা। পরের কোশ্চেনটা চলে যায়, শি লুকস ভেরি অ্যাংশাস সো শি ড্যাশ টেক রেস্ট। তাহলে বুঝতেই পারতেছো এখানে কি হবে। তোমরা সবাই খুব সুন্দর করে অ্যান্সার দিয়েও দিয়েছো। আমি দেখতে পাচ্ছি যে তাকে খুব উদ্বিগ্ন দেখাচ্ছে, অ্যাংশাস মানে কি উদ্বিগ্ন। তাহলে যারা সিনোনিম অ্যান্টোনিমের কথা বলো, এইখান থেকে কিন্তু আমি বলতে পারি যে ক্যান ইউ রাইট ওয়ান সিনোনিম অফ অ্যাংশাস, ওয়ান সিনোনিম অফ অ্যাংশাস। আমাকে একটু কমেন্ট বক্সে জানাও তো, আমি একটু দেখি কারা কারা অ্যাংশাসের যে সিনোনিম আছে সেটা লিখতে পারো, আর তার সাথে সাথে অ্যান্টোনিমটাও লিখতে পারো। লেটস সি হু ক্যান অ্যান্সার দিস। ভেরি গুড, ওকে ওকে, লেটস সি, আমরা একটু দেখি যে কারা কারা অ্যান্সারটা দিতে পারি, কারা কারা অ্যান্সার দিতে পারি। ওকে ওকে, আমরা একটু দেখি। হ্যাঁ, আমরা রিফ্রেশ করলাম। হ্যাঁ, অলরেডি অনেকে মেনশন দিয়ে অ্যান্সার দেওয়া শুরু করেছিল। ভেরি গুড। আচ্ছা, ইতে হ্যাজ টু কেন নয়? ইয়েস, আই উইল টক অ্যাবাউট দ্যাট। ওকে, ডান। হ্যাড বেটার নিয়ে সবাই পড়ে আছে। ওকে, হ্যাঁ, আমার এখানে ওয়াজ হচ্ছে ভাইয়া, আমি কি এটা স্টপ করতে পারবো? সো প্লিজ ডোন্ট মাইন্ড, মানে এটা নিয়ে কোশ্চেন না করি। দেন বুঝতে পারছো যে বাংলাদেশে একটু অস্থিতিশীল অবস্থা যাচ্ছে। আই ডোন্ট ওয়ান্ট টু কমেন্ট, আই ডোন্ট ওয়ান্ট টু সে এনিথিং। ইভেন হচ্ছে মাইক্রোফোন ইউজ করেও কিন্তু রিডিউস করা যাচ্ছে না। এই যে আমি তোমাদেরকে দেখাই,
মাইক্রোফোন ইউজ করেও কিন্তু রিডিউস করা যাচ্ছে না। সো আই এম এক্সট্রিমলি সরি যদি তোমাদের মনে হয় যে আমার বাহিরে মসজিদ থেকে যে বয়ানটা আসতেছে সেটা যদি তোমাদের কানে বাজে, এটাকে সুমধুর ধ্বনি হিসেবেই ধরে নিও, কারণ হচ্ছে এখানে আমার কিছু করার নেই ভাইয়া, সরি, আমার বাসার পাশেই মসজিদ। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। দেখি ওয়ারিড, থ্যাংক ইউ ভেরি মাচ। অ্যাংশাসের একটা সিনোনিম হচ্ছে ওয়ারিড। ভেরি গুড, ভেরি গুড। তার মানে অ্যাংশাস হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, মনে আছে এগুলো খেলা? আর ওয়ারিড মানে হচ্ছে কি, এটাও একটা পার্সিভ স্পিচ যেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে অ্যান্টোনিমটা কি হবে? অ্যান্টোনিমটা হবে রিল্যাক্সড। কি হবে? রিল্যাক্সড। ওকে, সো সবাই যেটা আস্ক করতেছো যে ভাইয়া ওইখানে আলটিমেটলি ওইখানে হ্যাজ টু কেন হবে না? 100% হ্যাজ টু অ্যান্সার হবে। শি লুকস ভেরি অ্যাংশাস, তাকে অনেক উদ্বিগ্ন দেখাচ্ছে। শি হ্যাজ টু টেক রেস্ট। বেসিকলি আমরা এখানে হ্যাজ টু বসাবো। আচ্ছা, এইখানে বরং দিলে ভুল কি হতো? আসলে ভুল হতো না, তার বরং রেস্ট নেওয়া উচিত, এই কথাটাও কিন্তু সঠিক। কিন্তু মোস্ট প্রবাবলি আমরা বলতে পারি লজিক্যালি এখানে চিন্তা করলে যে সো শি হ্যাজ টু টেক রেস্ট। আমরা কিন্তু যখন হ্যাড বেটার ইউজ করি তখন এরকম আলাদা করে আমরা অ্যাডভার্ব ইউজ করে তারপরে এইভাবে ইউজ করি না, নর্মাল সেন্টেন্সে ইউজ করে থাকি। সো এইটা একটা বেটার কারণ হতে পারে যে এইখানে হ্যাজ টুই বসাতে হবে, কারণ শি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। শি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। সো অবভিয়াসলি আমাদের হ্যাজ টু হবে, হ্যাভ টু কিন্তু হবে না। তাহলে ভাইয়া ভাইয়া যদি বলে এখানে আই থাকতো তাহলে কি অ্যান্সার হতো? হ্যাজ টু হতো নাকি হ্যাভ টু হতো? আমাকে একটু বলো তো। এখানে যদি আই থাকতো তাহলে অ্যান্সারটা কি হতো ভাইয়া? এখানে আই থাকলে কি অ্যান্সার হ্যাজ টু হতো? এটা আমাকে একটু জানিয়ে দাও, ঠিক আছে? ওকে, ডান, ভেরি গুড। হ্যাঁ, ডিস্ট্রেসও হতে পারে। থ্যাংক ইউ, গুড। আমরা পরবর্তী কোশ্চেনে চলে এসেছি। আই এম সারপ্রাইজ টু হিয়ার হিজ স্পিচেস। হি স্পিক্স ড্যাশ হি নিউ দ্য ইনস এন্ড আউটস অফ ইনসিডেন্ট অ্যান্ড আই অলসো নো দ্যাট। তোমরা এটা দেখার সাথে সাথে অ্যান্সার দিতে পারবা। আমি তোমাদেরকে বলেছিলাম যে এই যে পার্টিকুলার অ্যান্সারটা এফ নাম্বারের, এই অ্যাজ ইফ, এই অ্যাজ ইফ তোমার স্পেশাল এই ওয়ার্ডস বা ফ্রেজে চলে আসতে পারে, কমপ্লিটিং সেন্টেন্সে চলে আসতে পারে, রাইট ফর্ম অফ ভার্বসে চলে আসতে পারে। তাহলে কিন্তু তোমরা সবাই অ্যান্সার দিচ্ছ। জয়নুল আবেদিন, রূপক আহমেদ, তামিম ইসলাম, শাকিল রহমান, তাফিম, দেন হচ্ছে মনীষা, পূজা দে, আব্দুর রাজ্জাক, থ্যাংক ইউ ভেরি মাচ, নাহিদা ইসলাম সহ সবাইকে স্যালিউট, ভেরি গুড। তাহলে দেখো তোমাদের মনে আছে যে আমি বলেছি যে অ্যাজ ইফ এই ক্লজটা যখন দিয়ে একটা ফুল ক্লজ আমরা লিখি, মানে এটা হচ্ছে কি যে আলটিমেটলি যে অ্যাজ ইফ আমরা লিখার সময় আমরা খেয়াল করি যে ধরো এখানে অ্যান্সারটা অ্যাজ ইফ, এর ঠিক বাম পাশে আমরা দেখি যে ভার্বের ফর্মটা সাধারণত ভি1 হয়, মানে প্রেজেন্ট ফর্ম হয়। আর অ্যাজ ইফ এর পরে কি হয়? ভি2 হয়, তার মানে পাস্ট ফর্ম হয়। এই ছোট ছোট জিনিসগুলো আমাদেরকে মনে রাখতে হবে। তাহলে এই পার্টিকুলার জিনিসটা যদি আমার রাইট ফর্ম অফ ভার্বে আসতো তাহলে কিভাবে আসতো? এইভাবে আসতো যে হি স্পিক্স অ্যাজ ইফ হি ড্যাশ দ্য ইনস অ্যান্ড আউটস অফ দ্য ইনসিডেন্ট। তাহলে এই বাক্যটা একটা অসাধারণ বাক্য, অনেক সুন্দর একটা বাক্য। সে এমন ভাবে কথা বলে যেন, তাহলে এই যে হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে এখানে স্পিক্স আছে, ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাই অ্যাজ ইফ এর পরে যখন সাবজেক্টের পরে আমরা ভার্বটা ইউজ করব সেই ভার্বটা হবে ভি2। সেটা হবে কি? নিউ। এইখানে ধরো এইখানে তোমাদের ব্র্যাকেটে নো দেওয়া ছিল, তাহলে অ্যান্সারটা কি হবে? নিউ। তাহলে হি নিউ দ্য ইনস এন্ড আউটস অফ দ্য ইনসিডেন্ট। ইনস এন্ড আউটস মানে কি? খুঁটিনাটি। ইনস এন্ড আউটস মানে হচ্ছে খুঁটিনাটি, ঠিক আছে? ইনসিডেন্ট মানে ঘটনা, ঘটনাটির খুঁটিনাটি সম্পর্কে সে জানতো। সে এমন ভাবে নিজেকে কথা নিজের কথাগুলো প্রকাশ করছিল যেন সে ঘটনার খুঁটিনাটি সম্পর্কে সব জানতো। আজান দিচ্ছে, একটু অপেক্ষা করি, আজানের উত্তর দেই, তারপর আমরা ক্লাসটা আবার রিজিউম করব।
আচ্ছা, আমরা কিন্তু আবার রিজিউম করছি। তাহলে আমাদের জি নাম্বারটা, যখন আমরা পরীক্ষার হলে এই জি নাম্বার কোশ্চেনটা দেখবো, দেখো ওই যে একটু আগে হ্যাজ টু আর হ্যাড বেটারের যে ঝামেলাটা সেইটা নিয়ে একটু কথা বলবো। অ্যালেক্স ফিলস পেইন ইন হিজ চেস্ট। অ্যালেক্স নামে একজন লোক যে কিনা তার বুকে ব্যথা অনুভব করছিল। হি ড্যাশ গো টু দ্য হসপিটাল টু মিট উইথ দ্য ডক্টর। তার মানে এখন কিন্তু বুঝতে পারছো একটা ঘটনা পুরোপুরি আমরা ধরতে পারছি যে অ্যালেক্স যে কিনা তার বুকে ব্যথা অনুভব করছিল, এখন কিন্তু আমরা বলি তার বরং হসপিটালে যাওয়া উচিত টু মিট উইথ দ্য ডক্টর। তার বরং হসপিটালে যাওয়া উচিত যে কি করার জন্য, ডক্টর দেখার জন্য। এখন ব্যাপার হচ্ছে ভাইয়া শি লুকস ভেরি অ্যাংশাস, সো শি হ্যাজ টু টেক রেস্ট। আর সেখানে আমি আমার গাইডে দেখেছি যে এখানে হি হ্যাজ টু আছে। দেখো ভাইয়া, এখানে আমরা হি হ্যাড বেটার দিলে আরো সুন্দর হয়, কারণ যখন বরং কথাটা ইউজ করছি, আবারও বলছি, যখন বরং কথাটা ইউজ করছি তার মানে হচ্ছে একটা ঘটনার প্রেক্ষিতে যখন আমরা বরং শব্দটাকে ইউজ করতে চাই হ্যাজ টু না বলে, তখন আমরা বুঝাচ্ছি যে তার বরং হসপিটালে যাওয়া উচিত একটা ডক্টরকে দেখানোর জন্য। আর সেইখানে কি ছিল যে শি লুকস ভেরি অ্যাংশাস, শি ইউনো হ্যাজ টু টেক রেস্ট, তাকে খুব উদ্বিগ্ন দেখাচ্ছে, তার বরং কি নেওয়া উচিত। আমরা এইভাবে যখন চিন্তা করি তখন আমরা বলি যে হ্যাড বেটার। সো ব্যাপারটা হচ্ছে এই ধরনের কিছু সেন্টেন্স আছে, তাদের জন্য কোনো প্রকার গ্রামাটিক্যাল কোনো রুলস লেখা হয় নাই। তুমি কোনো বইয়ে পাবা না যে হ্যাড বেটারটা এই কারণেই হবে, এই 100টা লাইনে, এই 1000টা লাইনে হ্যাড বেটার হবে, আর এই 1000টা লাইনে হ্যাজ টু হবে। সো আলটিমেটলি আমরা যেটা করতে পারি যে অল্টার করে করে আমরা এইভাবে অ্যান্সার দিতে পারি। এখন তুমি যদি মনে করো যে শি লুকস ভেরি অ্যাংশাস, শি হ্যাড বেটার টেক রেস্ট, ওকে, দিলে যে উত্তর ভুল হয়ে যাবে তাও কিন্তু না। আবার এইখানে যেটা আছে যে অ্যালেক্স ফিলস হিজ পেইন ইন হিজ চেস্ট, হি হ্যাড বেটার গো টু হসপিটাল টু মিট উইথ দ্য ডক্টর, এখানে যদি তুমি হি হ্যাজ টু গো টু দ্য হসপিটাল দাও তাহলেই হবে। তবে মানে মোস্ট প্রবাবলি আমরা যদি এইভাবে অ্যান্সার গুলো দিই যে এইখানে হ্যাড বেটার ওইখানে হ্যাজ টু, তাহলে আরো বেটার হতে পারে। পরের যে কোশ্চেনটা আছে, ড্যাশ ইজ নাথিং বাট এ প্রাইমারি স্কুল ইন আওয়ার ভিলেজ। ড্যাশ ইজ নাথিং বাট এ প্রাইমারি স্কুল ইন আওয়ার ভিলেজ। আমাদের এখানে অপশনে কি কি ছিল, আমি কিন্তু বলেছি যে সব সময় আমরা যখন এই পার্টিকুলার গ্রামাটিক্যাল আইটেমটা করতে যাব তখন যেটা আমরা দেখব যে আমাদের এখানে ইট আর দেয়ার এই দুইটা পার্টিকুলার কি থাকবে, ইন্ট্রোডাক্টরি ওয়ার্ড থাকবে, যেটা ইন্ট্রোডাকশন করায়। ইন্ট্রোডাক্টরি ওয়ার্ড আমি যদি একটু লিখে দিই তোমাদের জন্য, ইন্ট্রোডাক্টরি ওয়ার্ড। দেখো গ্রামার গুলো যখন আমরা জানবো, চেষ্টা করব যে এদের কাজগুলো কি কি, এদেরকে কি নামে বলা হয়, ইটকে কেন ইম্পার্সোনাল প্রোনাউন বলা হয়, কেন পার্সোনাল প্রোনাউন বলা হয় না, এগুলো জানাটা খুবই জরুরি। কারণ এগুলো হচ্ছে খুবই সাধারণ কিছু ব্যাপার, যেটা তোমাকে সবসময় কি করবে, বুস্ট আপ করবে যে না আমি এই ব্যাপারটা জানি। খুবই সাধারণ বিষয়, কিন্তু আমি নিজে জানি। এই সাধারণ বিষয় আবার অনেকে নাও জানতে পারে। তো ব্যাপারটা হচ্ছে তুমি যখন লুপে থাকবা, প্র্যাকটিস গুলো ঠিকঠাক করবা, শুধুমাত্র উত্তরপত্র মিলিয়ে প্র্যাকটিস করবা না, তখন অ্যাজ এ স্টুডেন্ট তুমি অনেক বেশি কনফিডেন্ট থাকবা। আর যখন তুমি শুধুমাত্র উত্তরপত্র মিলিয়ে কোনো প্রকার এক্সপ্লেনেশন নিজে নিজেকে না দিয়ে তুমি চলে যাবা, তখন আর কোনো কিছুই হবে না। তাহলে এখানে অ্যান্সার হিসেবে অনেকেই তোমরা ইট দিতে পারো। আমরা দেখতে পাচ্ছি যে ড্যাশ ইজ নাথিং বাট আ প্রাইমারি স্কুল ইন আওয়ার ভিলেজ, রাইট? কিন্তু আমরা একটু চিন্তা করি তো যে এখানে কি ইট দিব, আমরা কি ইট দিব? এই যে ব্যাপারটা আছে এইখানে, ব্যাপারটা আছে ইন্ট্রোডাক্টরি ওয়ার্ডস গুলো কি কি, আমি যদি স্পেসিফিক্যালি বলি, তোমার মাথায় যদি আমি চাপ দেওয়ার চেষ্টা না করি, এই পার্টিকুলার গ্রামার সেকশনে ইট এবং দেয়ার এই দুইটা ইন্ট্রোডাক্টরি ওয়ার্ড জানলে আমাদের হবে। ইন্ট্রোডাক্টরি ইট, ইন্ট্রোডাক্টরি দেয়ার, যখন কোনো বাক্যে এরা বসে তার সাধারণত বাক্যে সাবজেক্ট হিসেবে বসতে পারে। ঠিক আছে, ওকে ওকে। তাহলে এইখানে আমরা দেয়ার দিব। তোমরা বলতে পারো ভাইয়া কেন দেয়ার দিলেন? ব্যাপারটা হচ্ছে ভাইয়া যে ইট ইজ নাথিং বাট এ প্রাইমারি স্কুল ইন আওয়ার ভিলেজ, এইটা দিলে আসলে কোনো উত্তর হবে না। কারণ আলটিমেটলি ইট দিয়ে আমরা কি বুঝাচ্ছি, একটা ইম্পার্সোনাল প্রোনাউনকে। কিন্তু এখানে ঘটনাটা কি, দেয়ার ইজ নাথিং বাট এ প্রাইমারি স্কুল ইন আওয়ার ভিলেজ, আমাদের ভিলেজে একটি প্রাইমারি স্কুল ছাড়া আর কোনো কিছুই নেই। তার মানে এখানে লোকেশনের কথাটা বলা হয়েছে। ইট দিয়ে যখন লোকেশন আমরা বলবো, তখন আমরা সিচুয়েশনের কথা নিয়ে আসবো, তখন আমরা সিচুয়েটেড ওয়ার্ডটা নিয়ে আসতে পারি। তো এই ক্ষেত্রে দেয়ারটা হচ্ছে সঠিক উত্তর। টাগোর ড্যাশ ইন, রবীন্দ্রনাথ টাগোর, তাহলে তোমরা বুঝতে পারতেছো তিনি হচ্ছেন ঠাকুর। তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর ওয়াজ বর্ন, এরকম একটা কিন্তু তোমাদের থাকবেই। তাহলে এগুলোর পিছনে কিন্তু আমাদের সর্বোচ্চ
সর্বোচ্চ 15 সেকেন্ড যাবে উত্তরটা লেখার জন্য, বোঝার জন্য সর্বোচ্চ 5 সেকেন্ড, আর লেখার জন্য হয়তো 15 সেকেন্ড বা তারও কম। তাহলে দেখো আমাদের উত্তর হয়ে গেল, আমরা 0.5 পেয়ে যাব। লেটস গো টু দ্য প্লেগ্রাউন্ড। এখন এখানে প্রশ্ন হচ্ছে কমা যখন আছে এইখানে কি এইভাবে ইট লিখবো নাকি এইভাবে ইট লিখবো? আমরা উত্তর অনেকেই দিতে পারি, কিন্তু এই যে আপার কেস লেটার আর হচ্ছে লোয়ার কেস লেটার, এগুলো আমরা সঠিক করে দিতে পারি না। দিস ইজ ওয়ান থিং দ্যাট উই নিড টু রিকারেক্ট আওয়ারসেলফ। এই জিনিসগুলো আমাদের সঠিক করতে হবে। তাহলে খেয়াল করো, এইখানে অবভিয়াসলি আমরা এই আপার কেস লেটারটা ইউজ করব না বাবা, আমরা ইউজ করব লোয়ার কেস লেটার গুলো। ভাইয়া এই জিনিসগুলো খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যখন বলো না ভাইয়া গাইডেড রাইটিং সম্পর্কে ব্যাখ্যা দেন, ভাইয়া আপনারা তো আমাদেরকে রাইটিং পার্টটা হাতে ধরে ধরে দেখান নাই। অবশ্যই দেখানো হবে, কিন্তু তোমাকেও বুঝতে হবে যখনই তুমি ইংরেজি পড়ছো, সেটা হতে পারে একটা ইংলিশ ফার্স্ট পেপারের ইংলিশ ফর টুডে লেসনের একটা অংশ, বা তুমি সামারাইজ করার ট্রাই করছো বা সামারিটা পড়তেছো একটা উত্তরপত্রে, ট্রাই টু গিভ ইউর ফুল কনসেন্ট্রেশন ইন দ্যাট। কারণ তুমি যখন পুরোপুরি কনসেন্ট্রেশন দিবা তখন তোমার রাইটিং এর প্রসেস গুলো তোমার কাছে ক্লিয়ার হয়ে যাবে। সো লেটস গো টু দ্য প্লেগ্রাউন্ড। চলো আমরা কোথায় যাই? মাঠে যাই। ইট ইজ নট ওর্থ ওয়েটিং এনি লঙ্গার। এখানে ওয়েট করার বা অপেক্ষা করার কোনো মানে হয় না। এখানে একটা গুরুত্বপূর্ণ গ্রামাটিক্যাল আইটেম রাইট ফর্ম ভার্বসের একটা তথ্য দিয়ে দেই, সেটা হচ্ছে ইট ইজ নট ওর্থ। স্পেশালি যে ওর্থ শব্দটার পরে যখন আমরা এই ভার্ব বসাবো সেখানে আমরা V1 প্লাস আইএনজি বসাই। আশা করছি আজকের পরে আর এটা কারো ভুল হবে না। ইট ইজ নট ওর্থ ওয়েটিং মানে V1 প্লাস আইএনজি, এই জিনিসটা মাথায় রাখবা। ইট ইজ নট ওর্থ ওয়েটিং এনি লঙ্গার। সো এই ব্যাপারগুলো যদি একটু মাথায় রাখতে পারো তাহলেই কিন্তু তুমি সফল হবা। জাস্ট তোমাকে কি করতে হবে, একটু এই প্র্যাকটিস গুলো করার সময় নিজেকে সচেতন মানে রাখতে হবে যে তুমি কি অ্যান্সার দিচ্ছ। আশা করতেছি এটা আমরা বুঝতে পেরেছি এবং এইভাবে আমরা অ্যান্সার দিতে পারবো। ঠিক আছে, ওকে। হ্যাঁ, এটা আমাদের গ্রামের একটা প্রাইমারি স্কুল ছাড়া কিছুই নয়। ইয়েস, এই জন্য ইটের অর্থটা আসলে এখানে সঠিক না। ভাইয়া আই নাম্বার সেন্টেন্সটা কি প্যাসিভ ফর্মে আছে? He was awarded the Nobel Prize for Literature in 1913. Yes, of course. Thank you very much. এটা প্যাসিভ আছে, এটাকে বলা হয় প্যাসিভ। এখন তুমি যদি আমাকে আস্ক করো ভাইয়া, ক্যান ইউ গিভ মি সাম ক্লারিফিকেশন why you did tell it as a passive sentence? কেন আপনি এটাকে প্যাসিভ সেন্টেন্স হিসেবে বলেছেন? আমি একটা কথাই বলবো, যে আমি যখন প্যাসিভ সেন্টেন্স বলি তখন আমরা বলি যে ভার্বের যে ফর্মটা থাকে মেইন ভার্ব, সেটা সবসময় V3 থাকে, মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকে। আর আলটিমেটলি তাকে অ্যাওয়ার্ড দেওয়া হয়েছিল, সে নিজেকে অ্যাওয়ার্ড দেয়নি। সো বাক্যের অর্থটা এরকমই দাঁড়ায়, হি ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য নোবেল প্রাইজ ফর লিটারেচার ইন 1913। তার মানে দ্য নোবেল কমিটি অ্যাওয়ার্ডেড হিম। কেন অ্যাওয়ার্ডেড হবে? কারণ এখানে ওয়াজ আছে, ওয়াজ হচ্ছে বি ভার্ব, এবং আমি যখনই তোমাদেরকে বি ভার্ব পড়াইছি আমি তোমাদেরকে এই ক্লাসিফিকেশনটা দেখিয়েছি, আশা করি তোমরা কেউ ভুলোনি। এম ইজ আর, আর হচ্ছে এখানে বি, আর V2 তে আমরা দেখিয়েছিলাম ওয়াজ আর হচ্ছে ওয়্যার অ্যাকর্ডিং টু দা পারসন এন্ড নাম্বার, আর V3 তে আমরা দেখিয়েছিলাম হচ্ছে বিন। তাহলে এই যতগুলো জিনিস যদি তোমরা মনে রাখো তাহলে এই জিনিসটার উত্তর কেন হয়েছে আমরা ইজিলি আই গেস তোমরা বুঝতে পারছো। তাহলে he was awarded the Nobel Prize for Literature in 1913. That means the Nobel Committee awarded বলতে হবে V2, হ্যাঁ, him the Nobel Prize for Literature in 1913। আশা করি তোমাদের অ্যান্সারটা আমি দিয়ে দিয়েছি। তাহলে চলো আমরা একটু কমপ্লিটিং সেন্টেন্সটায় চলে যাই। রাইট, চলো আমরা একটু কমপ্লিটিং সেন্টেন্সটায় চলে যাই। ওকে, না এখানে আমরা ইট দিব, দেয়ার দিব না। ঠিক আছে, ওকে ওকে, আচ্ছা ওকে। আচ্ছা, এখানে কেন দেয়ার হয়েছে? ভাইয়া যেতে ইট হবে তাই এইচতে দেয়ার হবে। নাইস অ্যান্সার। দেখো মাঝে মাঝে হাইপোথেটিক্যালিও তোমাদেরকে বুঝতে হবে। ভাইয়া খেলাধুলা হচ্ছে, ও মাই গড, তোমরা অনেকে আবার পার্সোনালি মেসেজ দেওয়া শুরু করেছো যে ভাইয়া মানে দ্যাটস নট রাইট। খেলা খেলার মতো হবে, কাজ কাজের মতো হবে। হ্যাঁ, এগুলো নিয়ে আসলে মানে এত আমরা টেনশন না করি, এটা। আচ্ছা, আরো কিছু মেসেজ দেখতে পাচ্ছি, প্লাস হচ্ছে কমেন্ট তো আছে, পড়াশোনার কমেন্ট করি বেটার হয়। ওকে, দেখো ওয়েজ গুলো ডিফারেন্ট হতে পারে, কে কিভাবে নিজেকে বোঝাবা এইটা আমি তোমাকে বলে দিতে পারবো, কিন্তু এটা তোমার মস্তিষ্ক যে কিনা সেট করবে যে আমি কিভাবে উত্তরটা লিখবো। এটা তোমার মস্তিষ্ক এটা সেট করবে কিভাবে তুমি উত্তরটা লিখবা।
কথাগুলো একটু মাথায় রাখো, ঠিক আছে? অর্থাৎ অ্যান্সার গুলোর এক্সপ্লেনেশন আমি যতটুকু দেওয়া যায় আমি করছি। এখন এটা তোমার উপর যে তুমি কিভাবে এটার অ্যান্সার দিতে পারো, ঠিক আছে? ওকে, তাহলে আশা করি বুঝতে পারতেছো। ওকে ওকে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা চলে যেতে পারি, তাই? ওকে, তাহলে আমরা চলে যাই হচ্ছে কমপ্লিট দ্য সেন্টেন্সেস ইউজিং সুইটেবল ক্লজেস এন্ড ফ্রেজেস। তাহলে আমাদের কিন্তু একটা বুঝতে হবে, আমি তোমাদেরকে বারবার বলেছি যে ক্লজ সম্পর্কে জানতে হবে, ফ্রেজ সম্পর্কে জানতে হবে। কমপ্লিটিং সেন্টেন্সের উপর আমাদের যে একটা মাত্রাতিরিক্ত ভুল ধারণা কাজ করে সব সময়, সেটা হচ্ছে যে কমপ্লিটিং সেন্টেন্স মানেই হচ্ছে বিশাল একটা সেন্টেন্স লিখতেই হবে। এমনকি এমনও আমি দেখেছি যে কমপ্লিটিং সেন্টেন্স লিখতে হলে তারা প্রায় বড় বড় বিশাল বিশাল লাইন লেখার চেষ্টা করতেছে, নিজেকে জাস্টিফাই করতেছে। হ্যাঁ, এগুলো করার কোনো প্রয়োজন নাই। আমরা কিছু আছে একদম গতানুগতিক নিয়মে পেয়ে যাব আমাদের যে বোর্ড কোশ্চেনটা থাকে সেখানে, আর কিছু আছে যেখানে আমাদেরকে কি করতে হবে, একটু রেকটিফাই করতে হয়, মডিফাই করতে হয়, ওইভাবে অ্যান্সারটা দিতে হয়। তাহলে আমি আবারও বলছি যে বিশাল বিশাল সেন্টেন্স লেখার কোনোই দরকার নেই। এখানে ক্লজেস বলেছে, মূলত আমরা জানি যে একটা হচ্ছে মেইন ক্লজ, আরেকটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ। আচ্ছা, ডিপেন্ডেন্ট সম্পর্কে জানো না, সেটা সাবঅর্ডিনেট ক্লজ বলি আমরা, সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে এই দুইটা ক্লজ দিয়ে আমরা সাধারণত উত্তরটা লিখে থাকি অ্যাকর্ডিং টু দা সেন্টেন্স, যে সেন্টেন্সটা থাকে। স্ট্রাকচারালি আমরা যেভাবে নিয়মগুলো পড়েছি ওই নিয়মগুলো যদি ঝালাই দেই, এবং ওই যে বললাম বোর্ড কোশ্চেন গুলো 2015-16 থেকে 2019 এইগুলো যদি পড়ো, দেখবা যে অনেক উত্তর তুমি দিতে পেরেছো, অনেকগুলো দিতে পারোনি সেগুলো তুমি সামলে নিয়েছো। আচ্ছা, আরেকটা টিপস হচ্ছে ফ্রেজেস কেন বলতেছি, আমরা একটু আগে কিন্তু ফ্রেজাল ওয়ার্ড দেখেছি। অনেক সময় এমনও আছে মাত্র দুটো তিনটে ফ্রেজাল যে ওয়ার্ড গুলো, এগুলো দিয়ে শুধুমাত্র আমরা এই সেন্টেন্স গুলোকে কমপ্লিট করতে পারি। সো আমাদের কাছে উপায়ের অভাব নেই। এখন উপায়ের অভাব নেই বললে চলবে না, এই উপায়গুলোকে আমরা কাজে লাগাতে পারি কিনা সেইটা হচ্ছে আমাদের জন্য সবচেয়ে বড় কি বলতো, আমাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তাহলে আমরা একটু দেখি যে আমাদের চ্যালেঞ্জটা নেয়ার মতো আমরা কতটুকু কেপেবল, আমরা একটু দেখি। তাহলে আমি দেখতে পাচ্ছি যে সবাই এখন অ্যান্সার দেওয়া শুরু করেছে। আই স্টাডি মেডিসিন সো দ্যাট, ভাইয়া বলেছিলাম সো দ্যাট মানে হচ্ছে যেন, কিছুটা এরকম, যাতে করে, যেন। আই স্টাডি মেডিসিন সো দ্যাট, আমি মেডিসিন নিয়ে পড়াশোনা করলাম যাতে করে, আমি মেডিসিন নিয়ে পড়াশোনা করেছিলাম যাতে করে, কেন? একটা নিশ্চয়ই উদ্দেশ্য ছিল। তো ওই উদ্দেশ্যটা লেখার আগে গ্রামাটিক্যালি একটু কারেক্ট হয়নি। সো দ্যাট এর আগের যেই ক্লজটা আছে সেখানে যদি আমরা দেখি, বা সো দ্যাট সহজে ক্লজটা আছে সেইটা নিয়ে আমি যদি খেয়াল করি, তাহলে সেইখানে যদি ভার্বের ফর্মটা V1 হয়, প্রেজেন্ট ফর্ম হয়, তাহলে সো দ্যাট এর পরে আমরা মোডাল ভার্ব ইউজ করে নরমালি কি করি, মোডাল ভার্ব প্লাস V1, আমরা জানি ভার্বের বেস ফর্ম বসে, সাবজেক্টও অবভিয়াসলি থাকবে, প্লাস হচ্ছে এক্সটেনশন, তার মানে হচ্ছে প্রেপোজিশন, নাউন, ফ্রেজ, প্রোনাউন, অবজেক্টিভ ফর্ম অফ দ্য প্রোনাউন, এগুলো নিয়ে যা তৈরি হয় সেগুলো হচ্ছে এক্সটেনশন। তাহলে আই স্টাডি মেডিসিন সো দ্যাট, যখন আমরা এই কথাটা বলছি যে আমি মেডিসিন নিয়ে পড়াশোনা করেছিলাম যাতে করে, আমি আই ক্যান আন্ডারস্ট্যান্ড যে সবাই দিতেছে আই ওয়ান্ট টু স্টাডি অ্যাবাউট দিস, না এটা একটু বেশি হয়ে গেল। আই সার্ভ দ্য পোর পেশেন্টস, একটু ভুল হয়ে গেল। আই ক্যান হিল আদার্স, আচ্ছা এখানে তুমি ডিরেক্ট কাউকে হিল করতে পারবা না। আচ্ছা, দুইটা জিনিস এখানে দেখতে পাচ্ছি, এখানে অনেকগুলো অ্যান্সার দেখতে পাচ্ছি, তো অনেকগুলো অ্যান্সারের ভিতরে দুইটা জিনিস খুব ভালো করে দেখতে পাচ্ছি। একটা হচ্ছে অনেকে হচ্ছে খুবই খামখেয়ালি করে উত্তর দিচ্ছ, আই ক্যান আন্ডারস্ট্যান্ড, পড়াশোনার ভিতরে মজা দরকার আছে, আমি এটাকে ফান পার্ট হিসেবে নিচ্ছি। আরেকটা ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে অনেকে এটাকে হচ্ছে মানে একটু কেমন করে জানি অ্যান্সার গুলো দেওয়ার চেষ্টা করতেছো, যে ভুল হয়ে যাচ্ছে তোমাদের স্ট্রাকচারে। তাহলে স্ট্রাকচার গুলো যেন ভুল না হয় সেজন্য আবারও মনে করে দিচ্ছি, সো দ্যাট এর আগে যদি ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, পরে এই স্ট্রাকচারটা ফলো করতে হবে, সাবজেক্ট প্লাস মোডাল ভার্ব প্লাস V1। এখন কোন মোডাল ভার্ব, যেহেতু আমরা এর আগে প্রেজেন্ট ফর্ম দেখেছি, তার মানে আলটিমেটলি এই মোডাল ভার্বটা হবে কি, আলটিমেটলি মোডাল ভার্বটা হবে ইদার ক্যান, অর আমরা ইউজ করতে পারি মে, অর আমরা ইউজ করতে পারি শুড। এই তিনটা হচ্ছে সবচেয়ে স্ট্যান্ডার্ড। সো আই স্টাডি মেডিসিন সো দ্যাট আই ক্যান বিকাম আ মেডিসিন স্পেশালিস্ট, আমি খুব ইজিলি দিব। আর আই শব্দটা যখন একাকি বসবে, সেটা বাক্যের শুরুতে, শেষে, মাঝখানে, যেখানেই বসুক না কেন, সেটা ক্যাপিটাল লেটার হিসেবেই বসবে। তাহলে আমরা লিখে দিলাম আই ক্যান বিকাম এ মেডিসিন স্পেশালিস্ট।
আমরা এটা লিখলাম। তোমরা অনেকে অনেক সুন্দর সুন্দর আনসার লিখেছো। যদি স্ট্রাকচার ঠিক আছে, ক্যান আর এই যে বিকাম হচ্ছে V1, তাহলেই হবে, আর কোনো প্রবলেম নেই। পরেরটা হচ্ছে আমাদের একটা কি প্রবাদ বাক্য। আমরা প্রায় সময় দেখি যে প্রবাদ বাক্যগুলো আমাদের পরীক্ষায় চলে আসে। ইউনিটি ইজ স্ট্রেংথ, তার মানে একতাই বল। এখানে একতার কথা বলা হচ্ছে। তাহলে একতা নিয়ে যে সর্বজন স্বীকৃত একটা গুরুত্বপূর্ণ প্রভাব আছে, সেটা হচ্ছে ইউনাইটেড উই স্ট্যান্ড, ডিভাইডেড উই ফল। ইউনাইটেড উই স্ট্যান্ড, ডিভাইডেড উই ফল। এখন তোমরা যদি ফল লিখতে গিয়ে ফেল লিখে ফেলো তাহলেও কিন্তু হবে না। You have to be very much aware of the fact that whatever you are writing, it should be, first of all, grammatically correct, and second thing is that ওই সেন্টেন্সটা যেন খুব সুন্দর করে একটা অর্থ সঙ্গতি রেখে তৈরি করা হয়। অর্থাৎ এমন কোন সেন্টেন্স বলবো না যেটার বাংলা অর্থ এমন দাঁড়ায় যেটা শুনলে হাসি উঠে, বা যেটার বাংলা অর্থ একটু এলোমেলো হয়ে যায়। পরের প্রশ্নটা চলে আসবো, দ্য পুয়ার ম্যান নকড অ্যাট মাই ডোর। তার মানে একটা সিচুয়েশন বা একটা সিনারিও এখানে বলা হচ্ছে যে গরিব মানুষটা আমার দরজায় নক দিয়েছিল। এটা কিন্তু খুব ইজিলি আমরা কল্পনা করতে পারি, যে আমরা জানি যে আমাদের বাংলাদেশে দারিদ্রতার হার বা এই সব কিছুর উপর চিন্তা ভাবনা করে ভিক্ষাবৃত্তিটা অনেক বেশি। তো ভিক্ষাবৃত্তিটা বেশি থাকার কারণে এরকম গরিব মানুষ তোমার আমার দরজায় অনেকেই কি দেয়, অনেকেই টোকা দেয়। আর পৃথিবীতে ধনী গরিবের যে কনসেপ্টটা, এটা একদম ভুল। তুমি যে ধনী আর আমি যে গরিব এরকম কিছু নাই। আলটিমেটলি ব্যাপারটা হচ্ছে সবাই যে যার জায়গা থেকে সন্তুষ্ট থাকলেই আলহামদুলিল্লাহ, ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপারটা। দ্য পুয়ার ম্যান নকড এট মাই ডোর, মানুষটি এসে, গরিব মানুষটি এসে, আমার ডিস্ট্রেসড একটা পিপল আমাকে কি করছে, বা পার্সন রেদার আমাকে নক করছে। হি কেম টু মি উইথ এ ভিউ টু। আমার মনে হয় না আর কারোর কিছু বলার আছে। আমি তোমাদেরকে বলেছিলাম যে এই ধরনের ফ্রেজাল ওয়ার্ড গুলো, উইথ এ ভিউ টু, তারপর জানি কি বলেছিলাম, গেট ইউজ টু, তারপরে বলেছিলাম লুক ফরওয়ার্ড টু। মনে আছে এগুলা? লুক ফরওয়ার্ড টু, লুক ফরওয়ার্ড টু, ঠিক আছে? তারপর আমরা কি বলেছিলাম এরকম, আমরা বলতে পারি হচ্ছে গেট ইউজ টু, লুক ফরওয়ার্ড টু। তারপরে এরকম যে প্রিপোজিশনাল ফ্রেজ গুলো আছে, প্রিপোজিশনাল ফ্রেজ, এখানে আমরা দেখি যে ইন অ্যাকর্ডেন্স উইথ, এইটা আমরা ইউজ করে থাকি অনেক সময়, ইন অ্যাকর্ডেন্স উইথ। সো এই যে পার্টিকুলার ব্যাপারগুলো আছে, এগুলোর পরে সাধারণত আমরা কি ইউজ করি, এই যে উইথ এ ভিউ টু, V1 প্লাস আইএনজি, অর্থাৎ ভার্বের যে ফর্মটা বসে সেটা V1 প্লাস আইএনজি হয়। সো হি কেম টু মি উইথ এ ভিউ টু, কিছু একটা কারণে সে এসেছিল আমার কাছে দুমুঠো অন্ন চাওয়ার জন্য, খাবার চাওয়ার জন্য। সো গেটিং সাম ফুড, আমরা কি বলতে পারি, গেটিং, গেট বলবো না, গেট প্লাস আইএনজি, গেট প্লাস আইএনজি, গেটিং সাম ফুড। হ্যাঁ, আর অন্য কিছু লেখা যায় না? হ্যাঁ লেখা যায়, গেটিং হেল্প, এটাও লেখা যায়। যত ইজিলি লেখা যায় তত ভালো। এটাকে আমরা যত এলাবোরেট করব, যত বেশি ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব, তত ভুল করব। আমার গ্রামাটিক্যালি এখানে ঠিক আছি, এখানে ঠিক আছি, এরপরে জাস্ট একটা কিছু অ্যাড করে দাও, দ্যাট উইল বি মোর দেন এনাফ। এখন কথা হচ্ছে ভাইয়া, আমি যদি এইভাবে একটা বাক্য লিখতাম, বা আমার এক্সামে যদি এরকম আসে যে আই লুক ফরওয়ার্ড টু ড্যাশ টু ইউ, তাহলে আমাদের অ্যান্সারটা কি হবে? রাইট ফর্ম অফ ভার্বসে বলে দাও, আই লুক ফরওয়ার্ড টু ড্যাশ টু ইউ। আমরা বলেছি যে লুক ফরওয়ার্ড থাকলে কিন্তু এরপরে আমরা যে ভার্বটা ইউজ করব সেখানে আমরা বলবো TAKING, দ্যাট মিন্স V1 প্লাস আইএনজি, ঠিক আছে? জিরান্ডিয়াল যে ফর্মটা আছে এটা আমরা ইউজ করি, আই লুক ফরওয়ার্ড টু টকিং টু ইউ। আবার যদি আমি বলি যে এইখানে দুইটা ব্যাপার থাকে, গেট ইউজ টু আর শুধু ইউজ টু, এটা নিয়ে তোমরা অনেকেই চিন্তিত থাকো, আমাকে অনেকবার অনেকে কোশ্চেন করেছো। আজকে আবারও আমি ক্লিয়ার করে দিচ্ছি, আজকের পরে আশা করি কেউ এই কোশ্চেনটা করবে না, কারণ তুমি অন্যকে নিজেই বোঝাতে পারবে। তাহলে আমি যদি বলি যে ইউজ টু, শুধু যখন বাক্যে ইউজ টু থাকে তখন ইউজ টুর পরে আমরা ভার্বের বেস ফর্ম বসাই। কি ফর্ম বসাই? আমরা ভার্বের বেস ফর্ম বসাই, ঠিক আছে? আমরা ভার্বের বেস ফর্ম বসাই। আর যখন আমরা ইউজ টু না থেকে যদি আমরা বলি যে is or was or are or were or get used to, তখন আমরা এই পুরো ঘটনাটার প্রেক্ষিতে লিখে থাকি V1 প্লাস আইএনজি। তাহলে ভাই উদাহরণ দেন, পরবর্তী পৃষ্ঠায় চলে গেলাম। আমি বলতে পারি যে আই
used to dash cricket in the playground. তার মানে একদা আমি কি করতাম, আমি হচ্ছে প্লেগ্রাউন্ডে ক্রিকেট খেলতাম। আই ইউজ টু ড্যাশ ক্রিকেট, তাহলে খেলতাম, তাহলে ইউজ টু শুধু থাকে সাবজেক্টের পরে, তাহলে আমরা ভার্বের কি ফর্ম বসাবো, তাহলে আমরা ভার্বের বেস ফর্ম বসাবো। আই ইউজ টু প্লে ক্রিকেট ইন দ্য প্লেগ্রাউন্ড। আর যদি এমন হয় যে না আমাদের এই ক্ষেত্রে আই ইউজ টু না বলে আমি যদি বলি যে হি ওয়াজ used to dash songs in different cultural programs. ধরো আমরা এটা বললাম কালচারাল প্রোগ্রামস, আমরা এটা বলতেই পারি, রাইট? তাহলে বুঝতেই পারছো যে হি ওয়াজ ইউজ টু যখন বলবো, ধরো এখানে আছে সিং, এখানে আমার দেওয়া ছিল সিং, তাহলে আমরা যেহেতু এখানে ওয়াজ ইউজ টু আছে তখন আমরা বলবো হি ওয়াজ ইউজ টু সিঙ্গিং, হি ওয়াজ ইউজ টু সিঙ্গিং সংস in different cultural programs. So these are the things that you need to understand, these are the things you need to get on with, right? যদি এগুলো বুঝো তাহলে আর কোনো প্রবলেম নাই। ওকে, আই ফাউন্ড আ বক্স ইন দ্য রুম, আমি রুমে একটি বক্স পেয়েছিলাম। দ্য বক্স ওয়াজ টু হেভি ফর, আমরা জানি যে এখানে কি বসবে, স্ট্রেট ফরওয়ার্ড টু ডট 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 টু, আর এর মাঝখানে অ্যাডজেক্টিভ বসে, তার মানে এই যে হেভিটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ, হেভিটা হচ্ছে আমাদের পজিটিভ ফর্ম অফ দ্য অ্যাডজেক্টিভ। আমি যদি একটু কল্পনা করি, আমাকে একটু সময় দাও, আমাদের ক্লাসটা একটু সময় দাও, আমি একটু চার্জে লাগাই ক্লাসটা, কাইন্ডলি একটু সময় দাও, একটু সময় দাও। আচ্ছা, সব ঠিক হয়ে গেছে। তাহলে যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে হেভি হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভের একটা ফর্ম, যেটাকে আমরা বলি পজিটিভ। কি বলি আমরা? পজিটিভ ফর্ম। এটার কিন্তু আরো দুইটা ফর্ম আছে, একটা হচ্ছে কম্পারেটিভ ফর্ম আর একটা হচ্ছে সুপারলেটিভ ফর্ম। তাহলে হেভি থেকে যখন কম্পারেটিভে যাবে তখন হয়ে যাবে হেভিয়ার, আর যখন এটা সুপারলেটিভে হবে তখন হেভিয়েস্ট। মনে রাখতে হবে সুপারলেটিভ ফর্মের আগে সাধারণত দা বসে, সুপারলেটিভ ফর্মের আগে, অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্মের আগে দা বসে। এই কথাগুলো ভাইয়া কেন বলি, কেন বলি জানো? কারণ তুমি যখন একটা কিছু লিখতে যাবা তখন যেন এই স্ট্রাকচার গুলো, আমি জানি তোমার মাথার ভেতরে আছে, এটা প্রি প্ল্যান্ড হয়ে থাকে সাবকনসিয়াস মাইন্ডে, তুমি অ্যান্সার দিতে পারবা ইনশাল্লাহ, কিন্তু বুঝে শুনে দিতে পারলে আরো ভালো। একটা জিনিস এখানে অ্যাভয়েড করবা, দ্য বক্স ওয়াজ টু হেভি ফর। অনেকে ভাবতে পারো ভাই আপনি বলেছিলেন ফরের পরে তো আমরা সাধারণত ভার্ব ইউজ করলে সেই ক্ষেত্রে আমরা V1 প্লাস আইএনজি করি। ঠিক আছে, যেমন যেমন একটা উদাহরণ আমি দিতে পারি যে হি went to the playground for playing cricket, right? You are absolutely right, এই যে playing cricket। এখন কথা হচ্ছে যাই থাকুক না কেন আমাদেরকে টু ডট 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 টু এটা মেলাতে হবে। সো এখানে ফর থাকলেও আমাদের কোনো প্রবলেম নেই, আমরা জাস্ট অ্যান্সারটা দিয়ে দিব যে ফর মি। ফরের পরে আমরা কি বসাবো? একটা আমরা বসাবো হচ্ছে প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম। আমরা জানি যে প্রোনাউনের তিনটা ফর্ম থাকে পার্সোনাল প্রোনাউনের, একটা হচ্ছে সাবজেক্টিভ, একটা হচ্ছে অবজেক্টিভ, আর একটা হচ্ছে পজেসিভ। তো আমরা ইজিলি বুঝতে পারছি যে সাবজেক্টিভ ফর্ম যদি আই হয়, অবজেক্টিভ হবে মি, পজেসিভ হচ্ছে মাই অর মাইন। তাহলে দ্য বক্স ওয়াজ টু হেভি ফর মি টু ক্যারি, এই বক্সটা আমার জন্য যথেষ্ট ভারী ক্যারি করতে যদি আমি চাই, ঠিক আছে? তার মানে এই বক্সটা আমি কখনোই ক্যারি করতে পারছি না। কি সুন্দর করে বললো, তাই না? তো ব্যাপারটা হচ্ছে এরকম যে তুমি বলতে পারো যে হি ইজ ডেড, কথাটা বুঝছো, হি ইজ ডেড, এই কথাটা যতটা স্ট্রাইকিং লাগে তার পরিবর্তে যদি আমি বলি হি ইজ নো মোর,
তাহলে এই কথাটা আরো কি একটু মানে কি লাগে বলতো, একটু শুনতে শ্রুতি মধুর লাগে না? তো ব্যাপারটা হচ্ছে এইরকম যে যেই কথাটা শুনতে অনেক বেশি স্ট্রাইকিং লাগে, মানে মানে লেগে যাচ্ছে, হ্যাঁ ডাইরেক্ট বললো সে মারা গেছে, কত অবলীলায় বলে ফেললো, এই ব্যাপারগুলো আমাদেরকে জানতে হবে। সো তোমাদেরকে যখন পোয়েম পড়াবো তখন এই ব্যাপারগুলো সম্পর্কে জানাবো। সো আলটিমেটলি এই জন্য বললাম যে আমাদের ইংলিশের এই যে যত প্রকার এক্সপ্রেশন গুলো আছে সেন্টেন্স ওয়াইজ, এগুলো অনেক মজার, অনেক বুঝার ব্যাপার আছে। যদি বুঝে বুঝে অ্যান্সার দাও দেখবা যে তুমি একদিন এগুলো খুব সুন্দর করে আরেকজনকে বোঝাতে পারছো। মিস্টার জাফর ইজ ভেরি হার্ড ওয়ার্কিং। মিস্টার জাফরকে বলা হয়েছে খুবই হার্ড ওয়ার্কিং একজন মানুষ। ইফ দ্য ব্যাংক গিভস হিম লোন হি ড্যাশ। ব্যাংক যদি তাকে লোন দেয়, তাহলে বুঝতেই পারছো ইফ দিয়ে বাক্যটা শুরু হয়েছে, এই অংশটা হচ্ছে আমাদের সাবঅর্ডিনেট ক্লজ। আর আমরা জানি যে একটা কমপ্লেক্স সেন্টেন্সের প্যাটার্নে আমরা এই ইফ, সিন্স এই ধরনের সাবঅর্ডিনেট কনজাংশন গুলোকে ইউজ করি। তাহলে এই ইফ এর যে ক্লজটা আছে এটা আছে মূলত ভার্বের প্রেজেন্ট ফর্মে। তাহলে আমরা যখন এই পাশে করতে যাব তখন আমরা ইদার ফিউচার ফর্মে করতে পারি উত্তর, অথবা আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে ক্যান অথবা মে অথবা শুড বা মাস্ট এই ধরনের মোডাল ভার্ব ইউজ করেও করে ফেলতে পারি। তাহলে চলো আমরা দেখি যে এটা অ্যান্সারটা আমরা কিভাবে করতে পারি। মিস্টার জাফর ইজ ভেরি হার্ড ওয়ার্কিং। জাফর সাহেব খুবই দক্ষ এবং খুবই পরিশ্রমী একজন মানুষ। ইফ দ্য ব্যাংক গিভস হিম লোন, ব্যাংক যদি তাকে লোন দেয়, হি ড্যাশ, তাহলে হি উইল সেট আপ এ নিউ বিজনেস, রাইট? হি ক্যান সেট আপ এ নিউ বিজনেস। তাহলে আমরা এখানে দুই ভাবে অ্যান্সার দিতে পারি, হি ক্যান সেট আপ হিজ ওন বিজনেস, অথবা আমরা চাইলে ক্যানের জায়গায় উইলটাও লিখে দিতে পারি। এখন তুমি বলতে পারো যে ভাইয়া আরো তো অনেক ভাবে লেখা যায়, আমরা লিখছি, এটা কি ভুল হয়েছে? একদম ভুল হয় নাই, তোমরা যা লিখছো কোনো সমস্যা নেই। ব্যাংক যদি তাকে লোন দেয় সে অনেক কিছু করতে পারবে, ঠিক আছে? হি উইল বিল্ড দ্য হাউস, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। হি উইল সাকসেস ইন হিজ ড্রিম। না, এখানে একটু ভুল আছে, দেখো এই ওয়ার্ড গুলো আমি বারবার বলি। হি উইল, উইলের পরে তো আমাকে ভার্বের বেস ফর্ম বসাতে হবে, এবং এই ক্ষেত্রে ওই বেস ফর্মটা হচ্ছে সাকসিড। সাকসিড হচ্ছে আমাদের ভার্বের ফর্ম। এগুলো আমি যখন ফার্স্ট পেপার পড়াই বারবার বলে দিই, কেন জানো? যাতে করে তোমরা বুঝতে পারো এই সাকসেসটা হচ্ছে নাউন, সাকসেস যেটা ইউজ করো এটা হচ্ছে কি নাউন, আর সাকসেসফুল হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ, সাকসেসফুল হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ। বুঝছো? এই জিনিসগুলো একটু বুঝতে হবে, এগুলো একটু বুঝতে হবে। হ্যাঁ, হি ক্যান স্টার্ট আ নিউ বিজনেস। ওয়াও, excellent, you people are really really nice, you people are really really nice, thank you very much, ঠিক আছে? থ্যাংক ইউ ভেরি মাচ, অনেক অনেক সুন্দর লিখো তোমরা, দ্যাটস রিয়েলি আ গুড সাইন। যাক, আবার অনেকে একটু ভুলভাল লিখতেছো, বাট ভুল লিখলে ভয় পাওয়ার কিছু নাই, ভুল লিখলেও ভয় পাওয়ার কিছু নেই, ভুল আমাদের হতেই পারে, ঠিক আছে? ভুল আমাদের হতেই পারে, এটা নিয়ে টেনশন করার কিছু নেই বা ভয় পাওয়ার কিছু নেই। ওকে, ডান, চলো চলো। আচ্ছা ভাই, এর পরের কি আছে? হ্যাঁ, আমরা দেখতেছি, ডু নট ওয়ারি অ্যাবাউট হিম, হি ড্যাশ আফটার হি হ্যাজ ফিনিশড হিজ স্টাডি। তাহলে আমি কিন্তু একটা জিনিস বলেছিলাম, দুইটা জিনিস বলেছিলাম বেসিকলি। একটা হচ্ছে যে এরকম যদি আমরা দেখি যে হি হ্যাজ ফিনিশড, তার মানে এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ভাই কিভাবে বললেন? এই যে আমাদের সাবজেক্ট, এই যে আমাদের হ্যাভ অর হ্যাজ, কারণ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তাই হ্যাজ হয়েছে, টু হ্যাভ ভার্ব। এই ফিনিশড হচ্ছে আমাদের ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে এইখানে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে কি, আমি বলেছিলাম যে এক পাশে যদি প্রেজেন্ট পারফেক্ট থাকে, অপর পাশে ফিউচার ইনডিফিনিট ইউজ করা সবচেয়ে বেটার হয়। তাহলে ডু নট ওয়ারি অ্যাবাউট জিম, জিমের ব্যাপারে এত চিন্তা করিও না, হি উইল কাম ব্যাক, হি উইল কাম ব্যাক। আমি একদম বাংলা দিয়ে বুঝাই দিব, হি উইল কাম ব্যাক অর হি উইল রিটার্ন। আচ্ছা, কাম ব্যাকের ভিতরে কিন্তু ভাই দাও একটা ব্যাপার আছে, এই দেখো এই শব্দটার ভিতরে একটা ব্যাপার আছে। ভাইয়া কি ব্যাপার আছে বলেন তো? ব্যাপারটা হচ্ছে এইরকম যে কাম ব্যাকের মধ্যে একটা স্পেস দিতে হবে। একটা কাম ব্যাক হচ্ছে এইরকম, একসাথে আমরা ইউজ করি কাম ব্যাক। এই কাম ব্যাক মানে হচ্ছে যে আমরা বাংলাদেশ, এই যে বাংলাদেশের খেলার অবস্থা এখন খুবই খারাপ, 5 ওভারে 30 রানও করতে পারেনি, উইকেট চলে গেছে। সো এখন যদি তারা কাম ব্যাক করতে চায় তাহলে তাদেরকে অনেক পরিশ্রম করতে হবে, তাই না? অনেক অনেক রানস তাদের স্কোর করতে হবে। সো ওই ক্ষেত্রে আমরা এই কামব্যাক ইউজ করবো। আর এই কামব্যাকটার ব্যাপার হচ্ছে হি উইল রিটার্নও আমরা বলতে পারি, কি বলতে পারি? রিটার্ন ওয়ার্ডটা ইউজ করতে পারি। তাহলে একটা জিনিস আমি এখানে লিখে দিতে পারি, তোমরা এটা মাথায় রাখতে পারো যে এরকম, হি উইল কাম ব্যাক আফটার হি হ্যাজ ফিনিশড হিজ স্টাডি। তাহলে প্রথম ঘটনাটা কি ঘটছে? সে তার স্টাডি তো শেষ করতে হবে, তাই না? তাহলে প্রথম ঘটনাটা এইটা, তার মানে এটা প্রথম ঘটনা দেখে এই
পরের যে ঘটনাটা সেটা চিন্তা করতেছে, তাই অবভিয়াসলি এটা ফিউচার টেন্সেই হবে। তাহলে আলটিমেটলি এক পাশে যদি তোমার প্রথম ঘটনাটা কি হয়, প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, তাহলে কমপ্লিটিং সেন্টেন্স হোক, রাইট ফর্ম অফ ভার্বস হোক, তোমরা আগের অংশটায় কি লিখবা, ফিউচার ইনডিফিনিট লিখবা। এক একটা প্র্যাকটিস সেশন তোমাকে অনেক কিছু শেখাতে পারে এবং তুমি তোমার ব্রেইনটাকে অনেকভাবে নার্চার করতে পারো যদি সিরিয়াসলি প্র্যাকটিসটা করতে পারো। টু বি অনেস্ট, একটা জায়গা থেকে অনেকগুলো জিনিস তুমি ক্লিয়ার করতে পারো নিজেকে, এবং যখন এই ধরনের প্র্যাকটিস করতে পারবা তুমি শিওর থাকো যে তুমি ভালো করবা ইনশাল্লাহ। তাহলে বুঝতেই পারছো এরকম আরেকটা স্ট্রাকচার আছে, পরের পৃষ্ঠায় চলে যাই, সেই পৃষ্ঠায় গেলে হচ্ছে তোমরা বুঝতে পারবা। সেই স্ট্রাকচারটা হচ্ছে এইরকম যে পাস্ট পারফেক্টের ক্ষেত্রে প্রথম যে ঘটনা ঘটে সেইটা পাস্ট পারফেক্ট টেন্সে হয়, আর যেটা আগে যেটা হচ্ছে পরবর্তীতে ঘটে ঘটনাটার আফটার ইফেক্ট, সেটা হচ্ছে আমাদের পাস্ট ইনডিফিনিট টেন্সে হয়। যেটা নিয়ে আমি তোমাদের বহু উদাহরণ দিয়েছি, আজকে আবার উদাহরণ দিতে চাই। ডাক্তার আসিবার পূর্বেই রোগী কি হয়েছে, ইন্তেকাল করিয়াছে। তার মানে কে আগে ঘটনাটা ঘটাইছে, রোগী মারা গেছে। তার মানে কি লিখতে হবে, দ্য পেশেন্ট হ্যাড ডাইড। দেখছো প্রথম ঘটনাটা কি, পাস্ট পারফেক্ট টেন্সে, প্রথম ঘটনা। আর দ্বিতীয় ঘটনাটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্সে, দ্বিতীয় ঘটনা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্সে। তো দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর অ্যারাইভড বা কেইম, এটা লিখলেই আমাদের ঘটনাটা হয়ে যাবে। তো এই ব্যাপারগুলো যদি তোমরা বুঝতে পারো তাহলে তোমাদের আর প্রবলেম হবে না, রাইট? আচ্ছা, তারপরটা দেখি, হ্যাড হি রিকোয়েস্টেড ইউ, সরি শি ওয়েন্ট টু মার্কেট ইয়েস্টারডে। আচ্ছা, ইয়েস্টারডে আছে, আমি বলেছি যে এই যে টেন্সের মার্কার এগুলো যদি ইয়েস্টারডে থাকে তাহলে অবভিয়াসলি ভার্বের ফর্মটা হবে V2। তাহলে শি ওয়েন্ট টু মার্কেট ইয়েস্টারডে, ওকে, সে গতদিন হচ্ছে মার্কেটে গিয়েছিল। হ্যাড ইউ রিকোয়েস্টেড হার, তুমি যদি তাকে রিকোয়েস্টেড করতে, তাহলে এইটাও কিন্তু কিছুটা কিসের মতো বলতো, কিছুটা হচ্ছে একটা নিউ ফর্ম, বাট ফরম্যাটটা হচ্ছে এরকম যে হ্যাড প্লাস V3। আর আমি তোমাদেরকে বলেছিলাম যে যখন আমরা থার্ড কন্ডিশনাল পড়ব, থার্ড কন্ডিশনালের যে আমাদের সাবঅর্ডিনেট ক্লজ আছে, সাহায্যকারী বাক্যাংশ, সেখানে হ্যাড প্লাস V3 বসে। তাহলে হ্যাড ইউ রিকোয়েস্টেড হার শি ড্যাশ, তাহলে এখানে অবশ্যই আমরা যে মডেলটা আমরা ইউজ করব সেই মডেলটা হচ্ছে would or could or might plus V3 plus extension। তাহলে she would have helped you, তাহলে আমরা এখানে লিখতে পারি একটা ডেমো অ্যান্সার, she would have helped you, she would have helped you। তারপরটা দেখি আমরা, এটা আশা করি তোমরা বুঝতে পারছো। আচ্ছা, থার্ড কন্ডিশনালটাও দেখাই দেন তাহলে তো ভালো হতো। হ্যাঁ, আমি যে দেখাচ্ছি, দেখো ওটা হচ্ছে থার্ড কন্ডিশনাল এইরকম ছিল, কিচ্ছু না, জাস্ট দেখো, if he had seen you, তাহলে সে যদি তোমাকে দেখে থাকতো, যে হ্যাড এই যে সিন V3, he would have called you, সে তোমাকে হয়তো ডেকে থাকতো। তো ব্যাপারগুলো হচ্ছে কিছু এরকম। টাইম হ্যাজ ইটস উইংস, সময়ের যেন নিজেরই পাখা আছে। ইট ওয়াজ 5 years সিন্স, আমি বলেছিলাম যে সিন্স যুক্ত এক পাশে যদি ওয়াজ থাকে, আমি আবারও বলছি সিন্স যুক্ত এক পাশে যদি ওয়াজ থাকে তাহলে ওই পাশে পাস্ট পারফেক্ট হবে। কি হবে? ওই পাশে পাস্ট পারফেক্ট হবে। তাহলে ইট ওয়াজ 5 years সিন্স উই হ্যাড মেড লাস্ট। সেম জিনিসটা যদি এমন হতো যে ইট ইজ 5 years, ওয়াজ থেকে এখন হয়ে গেল ইজ, আমি লিখলাম সিন্স, আমরা এখন কি লিখতে পারি, উই লাস্ট মেড। এই যে খেয়াল করো এখানে আর হ্যাড লিখিনি, শুধুমাত্র V2 ইউজ করেছি। তার মানে এক পাশে যদি V1 থাকে মানে প্রেজেন্ট ইনডিফিনিটে থাকে তাহলে ওই পাশে কি লিখতে হবে, পাস্ট ইনডিফিনিটে লিখতে হবে। এই ছোট ছোট নিয়মগুলো আশা করি তোমাদের মনে আছে।
We had to walk through a jungle. Walk through a jungle মানে জঙ্গল দিয়ে হেঁটে যাওয়া। We saw a snake while. তাহলে আমি বলেছিলাম যখন আমরা while দিয়ে কোনো আমরা বাক্যাংশ লিখবো তখন obviously সেটা past continuous tense এ লেখা উচিত। কিসে লেখা উচিত? past continuous এ। So we saw a snake. while দিয়ে সাধারণত দুইটা ঘটনাটা একসাথে ঘটতেছে এটা বোঝায়। আমরা একটা স্নেক দেখেছিলাম while we were walking। যেহেতু আমরা ওয়াক থ্রু করতেছিলাম দ্যাট মিনস আমরা একটা স্নেক দেখেছিলাম যখন আমরা হাঁটছিলাম। দ্যাট ইজ ইট। এভরিবডি উইল গো টু দ্য গ্রেভইয়ার্ড মানে কবরে আফটার ডেথ। আর গ্রেভইয়ার্ড ইজ এ প্লেস। গ্রেভইয়ার্ড কি তাহলে বুঝতে পারতেছো, এই গ্রেভইয়ার্ড ইজ এ প্লেস, তাহলে গ্রেভইয়ার্ড সম্পর্কে আমাদের লিখতে হবে। আর গ্রেভইয়ার্ড ইজ এ প্লেস ওয়্যার পিপল আর বিং বারিড, তাই না? তাদেরকে কি করা হয়? সমাহিত করা। তার নিজেরা তো নিজে সমাহিত হতে পারে না, তাহলে আমরা লিখতে পারি where হচ্ছে আমাদের রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন আমরা ইউজ করেছি। আর গ্রেভইয়ার্ড ইজ এ প্লেস where the dead people are buried। এখন তোমাদের প্রশ্ন থাকতে পারে যে ভাইয়া আপনি where কেন ইউজ করলেন, the dead people are buried কেন বললেন? দেখো প্রথমে তোমাকে অ্যান্সারটা দিছে কি, ওইখানে যেমন বললাম while এর পরে past continuous tense। তাহলে আমি যখন জানি ঘটনাটা তখন আমি সঠিক বাক্য বানান ভুল না করলে এমনি লিখবো, ঠিক না? ঠিক তেমনি এভরিবডি উইল গো টু দ্য গ্রেভইয়ার্ড আফটার ডেথ, দ্যাট মিনস সবাইকে কবরে যেতে হবে মৃত্যুর পর। আর গ্রেভইয়ার্ড ইজ এ প্লেস, কবর হচ্ছে এমন একটা জায়গা যেখানে, এই যে যেখানে বোঝানোর জন্য ওয়্যার ইউজ করছি। ওয়্যার দ্য ডেড পিপল আর বারিড, যেখানে মৃত মানুষদেরকে সমাহিত করা হয়। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমাকে বলো যে ইউ পিপল আর রিয়েলি রেডি ফর অ্যানাদার প্র্যাকটিস সেশন। আমরা কি আরেকটা প্র্যাকটিস সেশন কন্ডাক্ট করাবো? দ্যাট উইল বি নাইস ফর ইউ। আমাকে বলো। সো পরীক্ষার ভীতিটা দূর করার জন্য প্র্যাকটিস প্রচুর করতে হবে, এবং প্র্যাকটিস হতে হবে যেখানে প্র্যাকটিসটা কাজে লাগে। এমন না যে প্র্যাকটিস করলাম নামকাও আসতে, এরকম না। প্র্যাকটিসটা করব আমরা যেন আমাদের কাজে লাগাতে পারি। হ্যাঁ, ভেরি গুড। উই আর ব্যাথিং ইন দ্য পন্ড। ওকে, ওয়্যার পিপল আর বারিড। আচ্ছা, নেট আমি জানি না নেট কার কার আছে। ভাইয়া প্র্যাকটিস কি এনাফ? দেখো কোনো প্র্যাকটিসই এনাফ আমি বলবো না। নেভার এভার আই হ্যাড টোল্ড ইউ অ্যাবাউট দ্যাট। কখনোই আমি এটা বলিনি যে 16 থেকে 19ই প্র্যাকটিস করলে এনাফ। আমি যেটা বলেছি বা বলতে চাচ্ছি যে তোমরা যারা প্র্যাকটিস কি করব কিভাবে করব এটা নিয়ে টেনশনে আছো, তারা কিন্তু 16 থেকে 19 পর্যন্ত প্র্যাকটিস করে ফেলতে পারো। তারপরে আমরা দেখতে পারি যে আমাদের যে সেরা 10টা কলেজ আছে অ্যাক্রস দ্য কান্ট্রি, আমাদের বিভিন্ন বিভাগ ওয়াইজ, সে সেরা 10টা কলেজের প্রশ্ন সলভ করলাম। আমাদের যে ক্যাডেট কলেজগুলো আছে সেই ক্যাডেট কলেজের প্রশ্ন সলভ করলাম। তাহলে মোটামুটি তখন তুমি বুঝতে পারবা যে কোশ্চেনের প্যাটার্ন তুমি একটু কঠিন, একটু সহজ, মডারেট, বোর্ড স্ট্যান্ডার্ড সবই তখন করা হয়ে যাবে। সো এইটাই হচ্ছে আমার পরামর্শ তোমাদের কাছে, যদি তোমরা বলতে চাও বা আজ করতে চাও। তো আমাকে একটু বলো আর কারো কোনো কনফিউশন আছে কিনা এই পর্যন্ত, আর আজকে কি কন্টিনিউ করবো কিনা। আর যদি কন্টিনিউ না করি আজকে এইখানেই শেষ করি। হ্যাঁ, প্রিপোজিশনাল মডিফায়ার, আচ্ছা ক্লাস লাগলেও ক্লাস নিব, প্র্যাকটিস করানোর সময় বুঝাই দিব কালকে, ঠিক আছে? ওকে, হ্যাঁ এক্সামের রুটিন আমি দিব বৃহস্পতিবার ইনশাল্লাহ। আশা করছি একটু টেকনিক্যাল ব্যাপার আছে, কারণ এক্সামের রুটিনটা আমি একা দিলেই হবে না। ব্যাপারটা হচ্ছে যে আমাকে একটা টাইম স্লট বের করতে হবে। টাইম স্লট না বের করে এক্সামের রুটিন দিলেই হবে না আন্দাজে, কারণ অলরেডি তোমাদের কলেজ শুরু হয়ে যাবে, আবার 2 দিন পরে কলেজের ক্লাস থাকবে, আবার তোমাদের কারো কারো পার্সোনাল পড়াশোনা আছে। স্বাভাবিকভাবেই পার্সোনাল পড়াশোনা তো থাকবেই, কারণ নিজে থেকে নিজে পড়াশোনা না করলে তো আর কোনো এফোর্ট দেওয়া হলো না, রাইট? আবার হচ্ছে তোমার এইখানে ক্র্যাশ কোর্সের ক্লাস আছে। সো অল ইন অল এটা একটা খুবই কম্প্যাক্ট স্কেডিউল যেখানে তোমাদের রুটিন দেয়া আবার পরীক্ষা নেওয়া। সো এটা নিয়ে আমরা অনেক ভাবতেছি। আই হোপ বাই দ্য টাইম উই উইল somehow find out a solution ইনশাআল্লাহ। সো এটা একটা ব্যাপার বুঝতেছি। আর এমসিকিউ নিব তো আই গেস তোমরা অ্যান্সার দিতেও পারবা। এমসিকিউ স্টাইলে একটু দিলে তোমাদের এইটা ডিফিকাল্টি লেভেলটা তোমরা বুঝতে পারবা। বোর্ড এক্সামের টাইপেরও কিছু এমসিকিউ দেওয়ার চেষ্টা করবো, তার সাথে সাথে কিছু ইউনিভার্সিটি অ্যাডমিশনে যেগুলো আসে টুকটাক, এই ব্যাপারগুলো আমাদের অ্যাড থাকবে। তো ইনশাল্লাহ বৃহস্পতিবার আমরা চেষ্টা করতেছি, যদি বৃহস্পতিবার না হয় শুক্রবার শনিবার ভিতরে ইনশাল্লাহ পেয়ে যাবা। জাস্ট আমরা একটু ফ্লেক্সিবিলিটি দেখতে চাচ্ছি, কারণ এখনো পুরো দমে কলেজ শুরু হয়নি। আমি ওইভাবে চিন্তা করতে চাচ্ছি, কারণ বন্ধের ব্যাপারটা বন্ধে, অনেকের 23 তারিখে কলেজ খোলা, অনেকের 22 তারিখে। এই তো, থ্যাংক ইউ। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। আই গেস আমরা আজকে এখানেই করি, অনেকদিন পরে আজকে ফার্স্ট ক্লাসে আসছি। আমি প্রথমেই তোমাদেরকে বলেছি আমি প্রলং করব না, বা আমি এটাকে দীর্ঘায়িত করবো না, যাতে করে তোমাদের খুব বোরিং লাগে, ঠিক আছে? তো কোনো প্রবলেম নাই, কোনো সমস্যা নাই।
আমরা হচ্ছে কি করব, আমরা নেক্সট ক্লাসে বাকিটা দেখে নেব, ঠিক আছে? তো সবাই অনেক ভালো থাকো, সুস্থ থাকো, কারো কোনো কিছু আস করা থাকলে বলতে পারো, আর যদি না দেওয়া থাকে তাহলে আজকের মতো আল্লাহ হাফেজ, ভালো থাকবে সবাই। আসসালামু আলাইকুম। সব প্র্যাকটিস করবো, মডিফায়ার প্রিপোজিশন সব আছে, সব প্র্যাকটিস করবো আমি ইনশাল্লাহ। ভালো থেকো সবাই।